জেনারেল ওয়াকার যে করিডোরের বিরোধিতা করছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্কে বিষোদাগার করছে এবং বিএনপির সালাউদ্দিন নামক গোমূত্রখোর এবং গোবরখোর বলছে যে ডক্টর ইউনূস পদত্যাগ করতে চাইলে পদত্যাগ করবে, উনি চলে যেতে চাইলে তার অন্য একজন রিপ্লেসমেন্ট নিয়ে নেবে। আমি এটা বানিয়ে বলছি না, দেখেন এই গোবরখোর বলছে ডক্টর ইউনূস থাকতে না চাইলে বিকল্প বেছে নেবে। এটা কে বলছে? ওই ভারতীয় গোবরখোর সালাউদ্দিন আহমেদ। আমি তার সম্পর্কে আরো বিশদ আসতেছি, আমি একটার পর একটা আপনাদের সামনে আমি কথা বলে যাব। সেনাপ্রধানের সাথে ডক্টর ইউনূসের মানবিক করিডোর নিয়ে দ্বন্দ্ব শুরু হয় বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা জানতে পারি। তো সামাজিক যোগাযোগ মাধ্যমে জানার পর থেকেই কিন্তু বাংলাদেশ সহ রাজনৈতিক দলগুলোর ভিতরে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়ে যায়। তো এই যে রোহিঙ্গা করিডোর, এই করিডোর সেনাদল কেন চায় না এবার স্পষ্ট করলেন জ্যাকব মিলো। তিনি বলার চেষ্টা করেছেন সেনাবাহিনী চায় না এই কারণে, সেনাপ্রধান, যাতে করে এই করিডোর না দিলে বাংলাদেশের রোহিঙ্গারা থাকবে, যেতে পারবে না। রোহিঙ্গা বিশৃঙ্খলার কারণে দেশে একটা অরাজকতা সৃষ্টি করবে সেনাপ্রধান, আর সেই সুবাদে হাসিনাকে ফিরিয়ে আনবে। দর্শক, জ্যাকব মিল্টন আরো কিছু ভয়াবহ তথ্য দিয়েছেন এই মানবিক করিডোর, হাসিনা এবং সেনাপ্রধানের চক্রান্ত নিয়ে। চলুন আমরা জ্যাকব মিল্টনের আলোচনা শুনব। প্রতিও রইল আমার দেশপ্রেমের শুভেচ্ছা, আন্তরিকতা ও ভালোবাসা। দর্শকবৃন্দ, দেশের কঠিন এক সন্ধিক্ষণে আজকের আমি বলেছিলাম যে জেনারেল ওয়াকার দেশের ভিতরে যে বৈরী অবস্থা তৈরি করেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস প্রচন্ড বিরক্ত হয়ে, রাগ হয়ে, অভিমান করে উনি বলেছেন যে উনি রিজাইন করবেন। সার্বিক পরিস্থিতির উপরে আমি একটা পর্যালোচনা করব এবং এটা নিয়ে দেখব, এটা নিয়ে একটু আলাপ আলোচনা করব আপনাদের সাথে। আমার ফিলিংস, আমার ফাইন্ডিং, আমার ইনভেস্টিগেশন এবং আমার অনুভূতি আপনাদের সাথে আমি শেয়ার করব। দর্শকবৃন্দ, অনলাইনে বা যে কোনো টেলিভিশন প্রোগ্রামে বা নিউজ পেপারে কোনো কিছু লেখা অত্যন্ত দুরূহ ব্যাপার একটা কারণে। কিছু কিছু লোকজন, সাংবাদিক আছে, কিছু কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট আছে, তারা অনেক সময় বিনোদনের জন্য কোনো কিছু একটা লিখতে গেলে আগা পাঁচতলা তাদেরকে ভাবতে হয় না, কারণ তারা বিনোদনের জন্য একটা জিনিস তৈরি করে, ভিডিও তৈরি করে এবং একের পর এক তাদের একটা টার্গেট থাকে। ওই টার্গেট অডিয়েন্সদের খুশি করার জন্য, বিনোদন দেওয়ার জন্য তারা কন্টিনিউয়াসলি চেষ্টা করে। অন দ্য আদার হ্যান্ড, কেউ যদি সত্য জিনিস ঘাটতে যায় তাদেরকে মাথার চুল পাকাতে হয়, তাদের কঠিন জিনিসের মুখোমুখি হতে হয়। আমাদের দেশের বর্তমান পরিস্থিতিতে জেনারেল ওয়াকারুজ্জামান 2-3 দিন আগে সেনা সদরে অনেক বিশাল একটা বিষয় নিয়ে ভাষণ দিয়েছে এবং এই ভাষণ নিয়ে দেশের তাল মাতাল অবস্থা, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার অন্তর্বর্তী সরকারের একেবারে লেজে গুবড়ে একটা অবস্থা। এবং এই লেজে গুবড়ে অবস্থা দেখে দিল্লি, মহারাষ্ট্র, ক্যালকাটার মন্দিরে অলরেডি ডুগডুগি বাজিয়ে, কপালে তিলক দিয়ে বহু সাধুরা নাচা শুরু করেছে। অনলাইন অ্যাক্টিভিস্টদের ভিতরে ইন্টারনেট টেলিভিশন চালায় এমন 2-1 জন কানাডা এবং আমেরিকায় বসেও তারা ডুগডুগি বাজিয়ে আনন্দ ফুর্তি করছে। এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের একেবারে লেজে গুবড়ে অবস্থা। এবং ওয়াকারুজ্জামানের এই ভাষণ নিয়ে আমি কারো কাছ থেকে এখন পর্যন্ত স্পেসিফিক কোনো আইডিয়া, কোনো আলোচনা, কনস্ট্রাকটিভ কনফ্রন্টেশন, কনস্ট্রাকটিভ থিওরি অ্যান্ড ভিশন, এগুলো নিয়ে আমি কারো কোনো কথাবার্তা শুনি নাই, আদার দেন কিছু লোকের আহাজারি, 2-4টা আমার মতো গালাগালি, এর বাইরে আমি স্পেসিফিক কিছু দেখি নাই। দর্শকবৃন্দ, আমি আজকের আপনাদেরকে আমি অনুরোধ করব খুব সময় নিয়ে, আমি গত 3 দিন 4 দিন চুপ করে থাকায় আমি যে জিনিসগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব, আমি চাচ্ছি আপনারা এই জিনিসগুলো দেখেন, অনুধাবন করেন, শুনেন এবং শেয়ার করেন এবং একা একা চিন্তা করেন, আন্ডার দিস সার্কামস্টেন্সেস হোয়াট শুড উই ডু। দর্শকবৃন্দ, আজকের আমি আমার টকিং পয়েন্টটা দিয়েছি যে জেনারেল ওয়াকার যে করিডোরের বিরোধিতা করছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্কে বিষোদাগার করছে এবং বিএনপির সালাউদ্দিন নামক গোমূত্রখোর এবং গোবরখোর বলছে
যে ডক্টর ইউনূস পদত্যাগ করতে চাইলে পদত্যাগ করবে, উনি চলে যেতে চাইলে তার অন্য একজন রিপ্লেসমেন্ট নিয়ে নেবে। আমি এটা বানিয়ে বলছি না, দেখেন এই গোবরখোর বলছে ডক্টর ইউনূস থাকতে না চাইলে বিকল্প বেছে নেবে। এটা কে বলছে? ওই ভারতীয় গোবরখোর সালাউদ্দিন আহমেদ। আমি তার সম্পর্কে আরো বিশদ আসতেছি, আমি একটার পর একটা আপনাদের সামনে আমি কথা বলে যাব। দর্শক বৃন্দ, আসল কাহিনী কি করিডোর সংক্রান্ত ব্যাপারে, আসলে সমস্যাটা কোন জায়গায় হয়েছে, আমি ওখান থেকেই শুরু করি। ওখান থেকে শুরু করব নাকি ওয়াকারের ভাষণ থেকে শুরু করব? দর্শক বৃন্দ, আগে আমি এই করিডোরের সাবজেক্টটাকে ক্লিয়ার করি, তারপরে আমি ওয়াকারের প্রসঙ্গে যাই, কারণ আজকের অনেক কথা আপনাদের সাথে বলতে হবে। এই কথাগুলো নিয়ে এর আগে কেউ কোনোদিন আলাপ আলোচনাও করে নাই, কথাবার্তাও বলে নাই, কিন্তু কথাবার্তাগুলো বলতে হবে, আপনাদেরকে জানতে হবে, কারণ আপনারা দেশের জনগণ, আপনারা সচেতন মহল, আপনারা নিজেদেরকে বিজ্ঞ দাবি করেন, রাজনীতিবিদ দাবি করেন, দেশপ্রেমিক দাবি করেন। সুতরাং আমি এগুলো সব বিশ্বাস করে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি ইন্ডিয়ান একটা প্রজেক্টের কথা। ইন্ডিয়ান একটা বিশাল প্রজেক্ট তারা হাতে নিয়েছে। আপনি যদি এখানে দেখেন এই প্রজেক্টটায়, এখান থেকে দেখেন মূলত ইন্ডিয়া বাংলাদেশের ট্রানজিট চেয়েছে এবং এই ট্রানজিট গুলো তারা নিয়ে বাংলাদেশের কাছ থেকে কি ফায়দাগুলো নিচ্ছিল, কারণ তারা ক্যালকাটার থেকে রাষ্ট্রের এই প্রান্ত থেকে ওই প্রান্ত নিতে গেলে তাদেরকে বহু বাধার মুখোমুখি হতে হয়। এত বাধার মুখোমুখি হতে হয়, তাদেরকে হয় বাংলাদেশকে দখল করতে হবে, নতুবা বাংলাদেশের সাথে যুদ্ধ করতে হবে, নতুবা বাংলাদেশে হাসিনা থাকতে হবে, নতুবা মির্জা ফখরুল এবং সালাউদ্দিনের মতো নেতাদের ক্ষমতায় থাকতে হবে। এটাই হচ্ছে আসল কথা। এখন এই যে প্রকল্পগুলো ইন্ডিয়া গত কয়েক বছর ধরে হাসিনার সাথে, গত 16 বছর ধরে ভারত একের পর এক কাজ করেছে। কি কি কাজ করেছে? ভারতের সাথে রোড ট্রানজিটের উপরে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাবো। ওই আগে ম্যাপটা দেখালাম। এখন হাসিনা আমলে গত 15 বছরে হাসিনা ভারতের সাথে কি কি করেছে আনটিল শি লেফট হিজ অফিস অন আগস্ট 5th, এবং জেনারেল ওয়াকার তখনও সেনাবাহিনীর প্রধান ছিল। আমি চাচ্ছি এই ভিডিওটা আপনারা একটু দেখেন। স্থলপথে ট্রানজিট সুবিধা পেতে 2010 সালে বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি করে ভারত। আগের নৌ ট্রানজিটের সঙ্গে সড়ক পথ ব্যবহারের সুবিধা নিয়ে 2011 সালের অক্টোবরে আখাউড়া সীমান্ত পথে ভারতে পণ্য পরিবহন শুরু হয়। উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় পণ্য পাঠানোর জন্য বাংলাদেশ তাদের নদীপথ ও আশুগঞ্জ বন্দর ভারতকে ব্যবহার করতে দিতে রাজি হওয়ায় এই ট্রানজিট সচল হয়েছিল। কলকাতা থেকে আশুগঞ্জ পর্যন্ত নৌপথে এসে সেখান থেকে সড়ক পথে আখাউড়া হয়ে আগরতলা পর্যন্ত পরিবহনের ব্যবস্থা করা হয়। দর্শকবৃন্দ, আজকের ওয়াকারুজ্জামান এবং বাংলাদেশের আওয়ামীপন্থী এবং ভারতপন্থী কুমিররা যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের করিডোর নিয়ে যেভাবে লাফালাফি করছে, তারা তো এই জিনিসগুলো দেখেছে না? ওকে, আবার এরপরে আসেন আরো একটা বিষয় আসেন। বর্তমানে 5টি রুটে বাংলাদেশ ভারত ট্রেন চলাচল করে। এর মধ্যে 3টি যাত্রীবাহী ইন্টারচেঞ্জ, বাকি 2টি পণ্যবাহী। বর্তমান পদ্ধতিতে ট্রেন সীমান্তে আসার পর বাংলাদেশি ইঞ্জিনে বাংলাদেশের অভ্যন্তরে আসে, এরপর বাংলাদেশি চালক তা চালিয়ে আনেন। ফেরার সময়ও একই রকম পদ্ধতি অনুসরণ করা হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফরে রাজশাহী থেকে পশ্চিমবঙ্গের কলকাতা রুটে ট্রেন চালু করতে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। এই সফরে দুই দেশ রেল ট্রানজিট চালুর ব্যাপারে সম্মত হয়। এতে আর আগের মতো ইঞ্জিন বা চালক পরিবর্তনের প্রয়োজন থাকবে না। বাংলাদেশের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভারত এর আগে প্রস্তাব দিয়েছিল পরীক্ষামূলক যাত্রার পণ্যশূন্য রেলগাড়ি ভারতের গেদে থেকে বাংলাদেশের চুয়াডাঙ্গার দর্শনায় আসবে। সেখান থেকে পাবনার ঈশ্বরদী, নাটোরের আব্দুলপুর, দিনাজপুরের পার্বতীপুর, নীলফামারী সীমান্তবর্তী চিলাহাটি স্টেশন হয়ে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার হলদিবাড়ি স্টেশনে যাবে। তবে দেশটির নতুন প্রস্তাব অনুযায়ী ট্রেনটি হলদিবাড়ি থেকে যাবে ভুটান সীমান্তবর্তী ডালগাঁও স্টেশন পর্যন্ত।
এখানে উল্লেখ করা যেতে পারে নেপাল ও ভুটান যথাক্রমে 1976 ও 1984 সালে বাংলাদেশের সাথে ট্রানজিট চুক্তি করেছিল, কিন্তু ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের মালবাহী গাড়ি চলাচল করতে না পারায় সেটি খুব একটা কার্যকর হয়নি। ভারতের ভূমি ব্যবহার করে বাংলাদেশকে এই ট্রানজিট সুবিধা দেওয়ার বিষয়টি এর আগে আলোচনায় এলেও চূড়ান্ত হয়নি এখনো পর্যন্ত। দর্শকবৃন্দ, রোড ট্রানজিট গেল, রেল ট্রানজিট গেল, এই সময় বাংলাদেশের মির্জা ফাক, গোরখোদক আব্বাস, জেনারেল ওয়াকার, জেনারেল আজিজ, জেনারেল শফি, হাসিনা মাগি, রেহানা মাগি, আর্মির ইউনিফর্ম পরা জেনারেল মুজিব এবং বর্তমানে ভারতের গোবরখোদক সালাউদ্দিন, কেউ কি টু শব্দ করেছে? টু শব্দ করেনি। কেন করেনি? কারণ এই চুক্তিগুলো ভারতের সাথে। আজকে যারা বলছে নো করিডোর, আমি তাদের চোখের দিকে তাকিয়ে বলছি, আপনাদেরকে কি আপনার এক বাবা জন্ম দিয়েছে না 25 বাবা? আকাটা বাবারা আপনার মায়ের সাথে ধর্ষণ করে আপনাদেরকে পয়দা করেছে। কোথায় ছিলেন আপনারা? তখন কথা বলেন নাই, এখন কেন কথা বলছেন শুয়োরের বাচ্চারা? আসুন এবার আর একটা জিনিস দেখেন। 2018 সালে দুদেশের মধ্যে আরেকটি চুক্তি স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা সমুদ্রবন্দর ব্যবহার করে সড়ক পথে উত্তর পূর্বের রাজ্যগুলোতে পণ্য পরিবহনের অনুমতি পায় ভারত। পণ্য আনা ও নেয়ার জন্য বাংলাদেশ ও ভারতের 4টি স্থলবন্দর হয়ে 16টি রুট নির্ধারণ করা হয়। এই প্রক্রিয়ায় ভারত থেকে সমুদ্রপথে আসা পণ্যের চালান খালাস হয় মোংলা এবং চট্টগ্রাম বন্দরে। এরপর সেসব পণ্য বাংলাদেশের সড়ক পথ ও যান ব্যবহার করে 4টি স্থলবন্দর হয়ে ভারতে যাচ্ছে। একইভাবে ভারতের উত্তর পূর্বাঞ্চল থেকে আসা পণ্য সড়ক ও সমুদ্রপথ পাড়ি দিয়ে দেশটির আরেক অংশে নিয়ে যাওয়ার সুযোগও থাকছে। এই 4টি স্থলবন্দরের রুট হল সিলেটের তামাবিল ডাউকি ও শেওলা সুতারকান্দি, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আগরতলা এবং কুমিল্লার বিবিরবাজার শ্রীমন্তপুর। এর আগে প্রায় 1600 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এবং দীর্ঘ সময় ব্যয় করে ভারতের বিভিন্ন স্থান থেকে ত্রিপুরা ও মেঘালয়ে পণ্য যেত। সেটি এখন অল্প সময়ে বাংলাদেশের চট্টগ্রাম বা মোংলা বন্দর ব্যবহার করে ত্রিপুরা, আসাম ও মেঘালয় রাজ্যে পৌঁছে যাচ্ছে। দর্শকবৃন্দ, এবার আপনাদেরকে আমি একটা কথা বলি। যখন আগস্টের 5 তারিখে হাসিনা মাগি ক্ষমতা থেকে বিতাড়িত হলো, তার আগের থেকেই আপনাদের সবসময় আমি একটা বিষয় নিয়ে কথা বলি, স্রেফ আমি একটা বিষয় নিয়ে কথা বলি। 2017 সালের 8 এপ্রিল হাসিনা মাগি ভারতের সাথে একটা নিরাপত্তা এমওইউ স্বাক্ষর করেছিল। ওই এমওইউ স্বাক্ষরের সময় বাংলাদেশ কয়েকটা ব্যাপারে এগ্রি করেছে। ওই এগ্রিমেন্টের আওতায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে ভারতের সেন্ট্রাল কমান্ডের আওতায় নেওয়া হয়েছিল এবং সেই থেকে বাংলাদেশের সেনাবাহিনী ভারতের কাছে জবাবদিহি করে এবং বাংলাদেশের তথাকথিত মির্জাফর ওয়াকারুজ্জামান ওই 2017 সালের চুক্তিটাকে এখনো কোরআনের আয়াত মনে করে সে ওটা ইমপ্লিমেন্ট করছে। এখন হাসিনা তো চলে গেছে, হাসিনা যাওয়ার আগে ভারত একটা প্রকল্প হাতে নিয়েছে। প্রকল্পটা কি? বাংলাদেশের ভিতরে যেভাবে রাস্তা ব্যবহার করছে, পোর্ট ব্যবহার করছে অবৈধভাবে, বাংলাদেশ করিডোর দিচ্ছে, বাংলাদেশ রেল করিডোর দিচ্ছে, রোড করিডোর দিচ্ছে, ওয়াটার করিডোর দিচ্ছে, ল্যান্ড করিডোর দিচ্ছে, সব জায়গায় করিডোর দিচ্ছে। তখন তারা একটা বিশাল প্রজেক্ট হাতে নিল। কি প্রজেক্টটা হাতে নিল? এই প্রজেক্টটা হাতে নিল ভারতের একটা ঘাঁটি তৈরি করতে হবে মায়ানমার অঞ্চলের আরাকানে। ওখানে একটা ঘাঁটি তৈরি করতে হবে। কারণ কি? চায়নার সাথে কনফ্রন্টেশন করতে গেলে লজিস্টিকের ক্ষেত্রে ওখানে একটা ক্যান্টনমেন্ট, ওখানে একটা করিডোর, ওখানে ভারতীয় একটা বাহিনী থাকা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। কোন জায়গাটায় জানেন দর্শকবৃন্দ? শুনলে আকাশ থেকে পড়বেন। যেখানে আমাদের রোহিঙ্গা মুসলমান ভাই বোনদের বসবাস, যেখানে আমাদের রোহিঙ্গা ভাই বোনরা বসবাস করত আরাকানে, রাখাইনে, ওই জায়গাটা ইন্ডিয়ার দরকার।
মিয়ানমারের গভর্নমেন্টকে প্রতি বছর 6 থেকে 7 বিলিয়ন ডলার ইন্ডিয়া দিয়েছে একটা কারণে, রাখাইন ওই অঞ্চলটাকে যে কোনো মূল্যে ওটা যেন খালি করা হয়। আওয়ামী লীগের এক অ্যাটর্নি ছিল না ব্যারিস্টার তুরিন আফরোজ কথা মনে আছে? গুন্ডা পান্ডা দিয়ে তার মাকে ঘর থেকে তাড়ায় দিয়ে ওইটার বসতি নিজে থাকছে। আরো আছে না? গাজায় দেখেন না মুসলমানদেরকে ইহুদিরা কিভাবে তাড়াইয়া এখন ইহুদিরা দখল করতেছে, দেখেন না? ঠিক একই ভাবে ভারত মিয়ানমারের সেনাবাহিনীকে এবং বৌদ্ধ ভিক্ষুদের বিলিয়ন বিলিয়ন ডলার দিয়েছে রাখাইনটাকে রোহিঙ্গা মুক্ত করার জন্য। ওখানে রোহিঙ্গারা থাকলে ভারতের এই প্ল্যান কার্যকর করা যাবে না, কারণ ওখানে যদি ভারতের একটা সেনানিবাস তৈরি না হয়, ওখানে যদি একটা ভারতের করিডোর তৈরি না হয়, তাহলে চীনের সাথে তারা এই বিশাল প্ল্যানে যুদ্ধে তারা যেতে পারবে না। অরুণাচল তারা যেভাবে লুজ করেছে, একের পর এক তারা লুজ করতে থাকবে। তাহলে কি রোহিঙ্গাদের সরা ওখান থেকে। পাশাপাশি ভারতের অন্য আরেকটা লাভ হবে, বাংলাদেশের উপর দিয়ে তাদের আর রেল রোড যাওয়ার দরকার নাই, বাস যাওয়ার দরকার নাই, সেনাবাহিনী মুভমেন্ট করার দরকার নাই। কারণ কেন দরকার নাই? তখন তারা এই রাস্তাটা তৈরি করে ফেলবে, যেই রাস্তাটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। তাকিয়ে দেখেন, এই হচ্ছে ক্যালকাটা, এবং এখান থেকে তারা পালেটুয়া এখানে হয়ে তারা আমাদের ওদের ল্যান্ড থেকে ধীরে ধীরে রাখাইনের মধ্যে গিয়ে এইখানে পর্যন্ত তারা পৌঁছে যাবে। ঠিক আছে, এখানে তারা পৌঁছে যাবে আইজল। তো এটার জন্য তারা একটা প্রজেক্ট, বিশাল একটা প্রজেক্ট হাতে নিয়েছে। এখন এই প্রজেক্টটা তারা কার্যকর কিভাবে করবে? এই প্রজেক্টটাকে কার্যকর করতে গেলে রোহিঙ্গাদের আর রাখাইনে পাঠানো যাবে না, রোহিঙ্গাদেরকে বাংলাদেশেই রাখতে হবে। আপনারা শুনলে অবাক হবেন, হাসিনা মাগি, রেহানা মাগি এবং বিএনপির এই মাগিদের বোঝানো হয়েছে রোহিঙ্গারা যতদিন বাংলাদেশে আসে জাতিসংঘ তাদেরকে রিলিফ দিতেই থাকবে, আর তোমরা বয়ে বয়ে খাবা। রোহিঙ্গাদের জন্য তোমাদেরকে যদি 10 টাকা দেয়, তোমরা 9 টাকা চুরি করবা, 1 টাকা রোহিঙ্গাদের খাওয়াবা। এই ভারত তাদেরকে এটা বুঝাইছে। ভারত ওয়াকারকেও এটা বুঝাইছে, ওয়াকারও বুঝছে, জেনারেল মুজিবও বুঝছে, ভারতের দালাল সালাউদ্দিনও বুঝছে, মির্জা ফাক বুঝছে, বিএনপির আব্দুল আউয়াল মিন্টু বুঝছে, আমির খসরু মাহমুদ বুঝছে, তাবিতা আউয়াল বুঝছে, সাদেক হোসেন কোকা বুঝছে, গোরখোদক আব্বাস বুঝছে, ইশরাক বুঝছে, জেনারেল ওয়াকার বুঝছে, জেনারেল আজিজ বুঝছে, জেনারেল শফি বুঝছে রোহিঙ্গাদের আর ওখানে পাঠানো যাবে না। তাহলে রোহিঙ্গারা যদি বাংলাদেশে থেকে যায়, বাংলাদেশের লাভ কি? বাংলাদেশের লাভ এইটা, প্রতি বছর আল্লাহর রাস্তায় জাতিসংঘ পয়সা দিবে আর আমরা তার 90 ভাগ চুরি করবো আর 1 ভাগ রোহিঙ্গাদের খাওয়াবো। এটা হচ্ছে বাংলাদেশের আমাদের প্রফিট। আর ভারতের প্রফিট কি? ওই যে আমাদের রোহিঙ্গা ভাই বোনদের যে আশ্রয়স্থল রাখাইন, ওখান থেকে তারা একটা করিডোর তৈরি করবে, তৈরি করে ওইখানে তারা সেনানিবাস বানাবে। শুধু সেনানিবাস বানাবে না, ওখানে তারা এয়ারপোর্ট তৈরি করবে, এয়ার ডিফেন্স তৈরি করবে, সবকিছু তৈরি করবে। এখন আপনারা বলবেন জেকব ভাই আপনি এটা সম্পর্কে কোথায় পেলেন? এখন আপনাদেরকে আমি টোটাল জিনিসটা একটু ডেসক্রাইব করি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলে 7 রাজ্যের, যা 7 সিস্টার্স হিসাবেও পরিচিত, সঙ্গে কলকাতার যোগাযোগের পথ রয়েছে 2টা, একটি চিকেন নেক, অন্যটি বাংলাদেশের ভূখণ্ড। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে কলকাতার সংযোগ গড়ে তুলতে বাংলাদেশের ভূখণ্ডকে পাশ কাটিয়ে সমুদ্রপথ ও মিয়ানমারের সড়কপথ ব্যবহার একটি নতুন করিডোর গড়ে তুলছে ভারত।
এটি যুক্ত হবে শিলং থেকে শিলচর পর্যন্ত নির্মাণাধীন 4 লেন বিশিষ্ট একটি মহাসড়ক। শিলং নামটা কি আপনাদের মনে পড়ে? দর্শকবৃন্দ, শিলং নামটা কি আপনাদের মনে পড়ে? আপনাদেরকে জিজ্ঞাসা করছি। সালাউদ্দিন মিয়া, আপনি জানি কই আছিলেন? শিলংয়ে। আপনি শিলংয়ের একটা হোটেলে আছিলেন, মেঘালয়ের। তো আপনি কি ওইখানে বসে বসে ভারতের এই প্রজেক্টটা কি আইকা রেখে আসছেন? দর্শকবৃন্দ, এই 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 শুয়োরের বাচ্চা কই জানি ছিল? শিলংয়ে। কই ছিল? শিলং। এই কুত্তার বাচ্চা শিলংয়ের হোটেলে ইসলামের পয়সায় থাইকা ওইখানে বৈশা ভারতের এই চুক্তির উপরে কাজ করে আসছে, সুপারভিশনের দায়িত্ব নিয়ে আসছে। এই মাদার ফাকার শুয়োরের বাচ্চা খানকির পোলায় শিলং। অবাক হইতেছেন? অবাক হইেন না, শুনতে থাকেন। শিলং থেকে শিলচর পর্যন্ত নির্মাণাধীন 4 লেন বিশিষ্ট একটি নতুন মহাসড়ক। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে যে ভারতের জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো উন্নয়ন কর্পোরেশন NHIDCL এর জ্যেষ্ঠ এক কর্মকর্তা ভারতের জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো উন্নয়ন কর্পোরেশনের এক সিনিয়র কর্মকর্তা এই প্রজেক্টের কথা স্বীকার করেছে। কিন্তু ওই কর্মকর্তা তার নাম আর বলে নাই। বিকল্প পথের রূপরেখাও চূড়ান্ত হয়েছে এবং মিয়ানমারের সঙ্গে ইতিমধ্যে আলোচনাও হয়েছে। কার সাথে আলোচনা হয়েছে আপনি কি জানেন? ভারত সরকার আরাকান আর্মি, রাখাইন বা চায়নার সাথে কথা বলে নাই। কাদের সাথে কথা বলছে? মিয়ানমারের মিলিটারি অফিসিয়াল, মিলিটারি হুন্তা এবং বৌদ্ধ যারা বাংলাদেশ ওই রাখাইনদের মারছে। আর কার সাথে কথা বলছে আপনারা শুনলে অবাক হবেন। ওখানে বলা আছে কার সাথে কথা বলছে? মীর জাফর ওয়াকারুজ্জামান। এই প্রজেক্টটার ব্যাপারে ওকে করাইছে কুত্তার বাচ্চা মাগির পোলা, ভারতের মুগরি সাপ্লাইকারী খানকির পোলা ওয়াকারুজ্জামানের সাথে তারা কথা বলেছে। এই খানকির পোলা বলছে হ্যাঁ হ্যাঁ এই প্রজেক্ট যে কোনো মূল্যে হতে হবে। কারণ কি? এই প্রজেক্টের ব্যাপারে হাসিনা মাগি 2017 সালে এগ্রি করছে এবং যখন এগ্রি করছে এই খানকির পোলা ওয়াকার ওখানে ছিল। বিকল্প পথের রূপরেখাও চূড়ান্ত হয়েছে, মিয়ানমারের সঙ্গে ইতিমধ্যে আলোচনাও হয়েছে বলে জানিয়েছেন তারা। মিয়ানমারের সামরিক অথরিটি এবং বাংলাদেশের সেনাপ্রধানের সাথেও তারা কথা বলেছে এই প্রজেক্ট নিয়ে। বাংলাদেশের সেনাপ্রধানের সাথেও তারা কথা বলেছে। এই খানকি মাগির পোলা কি বাংলাদেশের প্রেসিডেন্ট নাকি প্রধানমন্ত্রী? এই ওয়াকারুজ্জামান, এই শুয়োরের বাচ্চা বেঈমান মাদার ফাকার প্রতারক বিশ্বাসঘাতক, ও কি বাংলাদেশের প্রেসিডেন্ট? আর্মির জুনিয়র সিনিয়র অফিসার তোমরা যারা আমার কথা শুনতেছ মনোযোগ দিয়ে শোনো এই খানকি পোলাকে। ভারতের জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো উন্নয়ন কর্পোরেশনের সিনিয়র একজন কর্মকর্তা বলেছেন মেঘালয়ের রাজধানী শিলং থেকে আসামের বরাক উপত্যকার প্রাণকেন্দ্র শিলচর পর্যন্ত প্রায় 167 কিলোমিটার দীর্ঘ একটি 4 লেনের জাতীয় সড়ক নির্মাণের প্রস্তাব করেছে ভারত সরকার। 6 নম্বর জাতীয় সড়ক প্রকল্পের এই রাস্তা যাবে মিয়ানমার সীমান্তের অদূরের 5 গ্রাম পর্যন্ত। এই সড়ক নির্মাণের দায়িত্বে থাকবে NHIDCL। এই সড়কের কর্ম বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশের
সামরিক বাহিনীর সাথে তারা সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। দর্শকবৃন্দ, ভারতের একটা কর্পোরেশন NHIDCL তারা বাংলাদেশ গভর্নমেন্টের সাথে যোগাযোগ করে না, ডক্টর ইউনূসের সাথে যোগাযোগ করে না, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে না, তারা যোগাযোগ করে জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে। জেনারেল ওয়াকারুজ্জামানের বাবা তো শুনছি খান বাহাদুর, ও কি মোদির বা ফুলহাতার কারো জন্মের নাকি? তার সাথে যোগাযোগ করবে? সে কি বাংলাদেশের প্রেসিডেন্ট নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী? দর্শকবৃন্দ, সাবজেক্টটা তো আমি একটু কনফিউজড হচ্ছি। NHIDCL বলছে তারা সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এই প্রজেক্ট নিয়ে জেনারেল ওয়াকারের সাথে। হুই জেনারেল ওয়াকার? ওকে, ওই কর্মকর্তা আরো জানান এই বিকল্প পথের সমুদ্র যোগাযোগ হবে কলকাতা থেকে মিয়ানমারের রাখাইন প্রদেশের সিত্তে বিমানবন্দর পর্যন্ত। তাকায় দেখেন, আমি এই ম্যাপের কথা বলছি। এই সিত্তে বিমান এইখানে, এই যে সিত্তে বিমানবন্দর পর্যন্ত। দর্শকবৃন্দ, এই পর্যন্ত গেল। সিত্তের থেকে বঙ্গোপসাগর হয়ে মিয়ানমারের কালাদান নদী দিয়ে দেশটি পালেটায়া যাবে ওই জলপথে। পালেটায়া নামটা আমি কোথাও জন্য দেখছি, আবার দেখি। হ্যাঁ, আছে, এই পর্যন্ত। ওকে, এরপরে সড়ক পথ মিজোরামের জরিনপুই পর্যন্ত যোগাযোগ স্থাপন করা হবে। পরবর্তী পর্যায়ে জরিনপুই থেকে লুংলেই হয়ে আইজল পর্যন্ত সংযুক্ত হবে সড়ক। প্রকল্পটি বাস্তবায়নের জন্য গত 30 এপ্রিল 2025 ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় 22,864 কোটি রুপির বাজেট অনুমোদন করেছে। এর মধ্যে 144.8 কিলোমিটার মহাসড়ক পড়েছে মেঘালয় এবং 22 কিলোমিটার আসামে। বাংলাদেশকে এড়িয়ে সমুদ্র পথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে ভারত সরকারের এই নতুন প্রকল্পের সিদ্ধান্তের কথা মিয়ানমার অথরিটি এবং বাংলাদেশের সামরিক বাহিনীর লোকজনদেরকে অবহিত করা হয়েছে। বাংলাদেশ সামরিক বাহিনীর লোকজনরা কি হাসিনা চলে যাওয়ার পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল নাকি প্রেসিডেন্ট ছিল? আমরা তো জানি ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের দায়িত্ব পালন করছে। তো ভারতের একটা গভর্নমেন্টের এজেন্সি বলছে বাংলাদেশ আর্মির সাথে তারা সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। বাংলাদেশের আর্মি তাদের সাথে সব বিষয় নিয়ে আলাপ আলোচনা করছে। আর্মির সাথে তাদের সম্পর্ক খুবই ভালো। তাইলে আলাপ আলোচনা কি এইখানে? আলাপ আলোচনা কি এইখানে? আলাপ আলোচনা কি এইখানে? ওকে, এরপরে কি বলছে? বাংলাদেশকে এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে ভারত সরকারের এই নতুন প্রকল্পের সিদ্ধান্তের গভীরে গেলে চলে আসে কূটনৈতিক হিসাবের কথা। গত 5ই আগস্টে শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতি পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ভারতের সম্পর্ক বেশ শীতল হলেও সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে ভারতের সামরিক এবং বেসামরিক কর্তৃপক্ষের সাথে খুবই ভালো সম্পর্ক তারা মেনটেন করছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে চলতি বছরের মার্চে বেইজিং এ এক বক্তব্যে
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন, উত্তর পূর্ব ভারত ভূমি বেষ্টিত এবং এই অঞ্চলটির জন্য সাগরের একমাত্র অভিভাবক হচ্ছে ঢাকা। তারপরেই এই নতুন প্রকল্পের রূপরেখা তৈরি হয়েছে বলে প্রকাশিত প্রতিবেদনের দাবি, যদিও এই প্রকল্প আজ থেকে 9 বছর আগে হাতে নেওয়া হয়েছিল। NHIDCL এর কর্মকর্তারা জানিয়েছেন, এই প্রকল্প সফল হলে বাংলাদেশকে এড়িয়ে বিশাখাপত্তনম ও কলকাতা থেকে উত্তর পূর্বে পণ্য পরিবহন সহজ হবে। এরপর শিলং শিলচর করিডোর দিয়ে স্থলপথে বিতরণ সম্ভব হবে। এতে উত্তর পূর্বে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াবে। আবার শিলং প্রসঙ্গে আসি। শিলংয়ে সালাউদ্দিন গত 6 থেকে 7 বছর কি করেছে? ওকে, এই প্রসঙ্গটা আসবো, সালাউদ্দিনের এই প্রসঙ্গ। সালাউদ্দিন সম্পর্কে আমি ভালো একটা তথ্য আজকের আপনাদের সাথে আমি শেয়ার করব। 5ই আগস্টের পর কূটনৈতিক সম্পর্ক ভাটা পড়ায় বাংলাদেশের সঙ্গে থাকা ভারতের প্রবেশ পথ বর্তমানে অচল। তাই উত্তর পূর্ব ভারতের এখন একমাত্র নির্ভরযোগ্য প্রবেশ পথ হলো চিকেন স্ন্যাক। আর এই কারণে মিয়ানমারের সঙ্গে কালাদান মাল্টিমোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্পের দিকে ঝুঁকেছে ভারত। 2030 সালের মধ্যে বাস্তবায়িত করার লক্ষ্য স্থির করা হয়েছে, যদিও তা পূরণ হবে কিনা তা নিয়ে সংশয় আছে, যেহেতু চায়না এবং বাংলাদেশের কর্তৃপক্ষ কাছ থেকে যদি সহযোগিতা না পায় তাইলে এই প্রকল্প বাস্তবায়ন হবে না। মায়ানমারে গৃহযুদ্ধের দিকে যদি যায়, বাংলাদেশ যদি এ ব্যাপারে কোঅপারেট না করে, আর চায়না যদি এক্ষেত্রে শত্রুভাবাপন্ন হয়, এই প্রজেক্ট হবে না। দর্শকবৃন্দ, একটা বিষয় আপনাদের জানার কথা। আপনাদেরকে আমি দেখিয়েছি হাসিনা শাসনামলে বাংলাদেশকে কতটা, ভারতকে কতটা করিডোর দিয়েছে, রেলপথ দিয়েছে, রাস্তাপথ দিয়েছে, সবকিছু দিয়েছে। ঠিক আছে, সবকিছু ছিল। তো আপনারা দেখেছেন এই করিডোর, ভারতকে যখন রেল ট্রানজিট দিয়েছে, করিডোর দিয়েছে, রোড ট্রানজিট দিয়েছে, করিডোর দিয়েছে, স্থলপথ দিয়েছে, বন্দর দিয়েছে, সবকিছু দিয়েছে। বাংলাদেশের কতজন সালাউদ্দিন এটা নিয়ে কথা বলেছে? বাংলাদেশের কতজন সাংবাদিক আজিজ এটা নিয়ে কথা বলেছে? বাংলাদেশের সেনাপ্রধান মির্জাফর ওয়াকারুজ্জামান আজিজ, শফি, মোস্তাফিজ, কতজন এটা নিয়ে কথা বলেছে? অথবা আপনারা কারা এটা নিয়ে কথা বলছেন, যারা আজকে করিডোর নিয়ে এত মাথা ব্যথা দেখাচ্ছেন? করিডোর দিলে বাংলাদেশের সংবিধান চলে যাবে, সার্বভৌমত্ব চলে যাবে, যারা আপনারা একের পর এক আপনাদের জীবন বেরিয়ে যাচ্ছে। আসলে আপনারা কারা? আপনারা কি সবাই গুলিস্তানের মোদির পয়দা, গুজরাটের মোদির পয়দা, নাকি মোদির 14 গোষ্ঠী প্রভুপাদা আপনাদেরকে বাংলাদেশে জন্ম দিয়ে গিয়েছে আপনার বাবার অনুপস্থিতিতে? দর্শকবৃন্দ, আমার সিম্পল একটা কথা, বাংলাদেশ একটা সার্বভৌম দেশ। ভারত কন্টিনিউয়াসলি আমাদের কাছ থেকে করিডোর নিয়েছে। তাইলে মাদারফাকার ওয়াকারুজ্জামান কেমনে বলে নো করিডোর? এই শুয়ারের বাচ্চা, তুই, তোর চোখের সামনে রেল করিডোর কেমনে হয়? শুয়ারের বাচ্চা, কেমনে হয়েছে রেল করিডোর? এই কুত্তার বাচ্চা, খানকি মাগি ওয়াকার, তোর সামনে কেমনে হয়েছে? এই শুয়ারের বাচ্চা, তুই ভারতের এই রাস্তা উন্নয়ন সংস্থা, এদের সাথে তুই কথা বলিস কেন? এই খানকির পোলা, তাইলে তুই এই করিডোরের ব্যাপারে তুই ভারতকে সহায়তা করতেছিস, তুই ভারতের সাথে তলে তলে এই কাজ করতেছিস রোহিঙ্গাদের যাতে প্রত্যাবর্তন করানো না হয়। এই শুয়ারের বাচ্চা, খানকি মাগির পোলা ওয়াকার, তুই বাংলাদেশের গলা কাটতেছিস। রোহিঙ্গারা যাতে আর ফেরত না যায়, ওই জায়গাটা ভারতের দরকার। দর্শকবৃন্দ, এর মধ্যে আমি আরো একটা কথা বলি, আপনাদেরকে আরো একটা কথা বলি, এই কথাটা আপনাদের জানা দরকার। যেটা জানা দরকার, যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি,
যে যেই করিডোর নিয়ে তারা কথা বলছে, যে এই করিডোরটা হলে বাংলাদেশের সার্বভৌমত্ব থাকবে না। এখানে একটা মজার কথা আছে, যে মজার কথাটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। যে কথাটা শেয়ার করব আপনারা অবাক হয়ে যাবেন, আপনারা বলবেন বলেন কি। হ্যাঁ, আপনাদের এটা জানার কথা, যারা করিডোর নিয়ে কথা বলে, যারা করিডোরের উপরে একেবারে পাগল হয়ে গেছে, এই করিডোর হইলে, করিডোর দিয়ে দিলে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না, করিডোরের অস্তিত্ব যদি না থাকে তাহলে আপনারা কোথায় যাবেন। এখন আপনাদেরকে আমি একটা কথা বলি, আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূস যে করিডোরের কথা বলছে, আপনারা কি জানেন এই করিডোরটা মিজোরাম সীমান্ত থেকে চন্দ্রঘোনা পর্যন্ত রাঙ্গামাটি জেলাধীন। এখন মজার কথা বলি, হাসিনা মাগি অলরেডি এই করিডোর দিয়ে দিয়েছিল। হাসিনা মাগি এই করিডোর ভারতকে অলরেডি দিয়ে দিয়েছে, রাঙ্গামাটি থেকে, চন্দ্রঘোনা থেকে মিজোরাম পর্যন্ত। আপনারা যদি সোশ্যাল মিডিয়ায় এটাকে একটু খোঁজ করেন, সোশ্যাল মিডিয়ায় আপনারা কিভাবে খোঁজ করবেন আপনাদেরকে আমি বলি। বা হাসিনা মাগি এই করিডোর চন্দ্রঘোনা, রাঙ্গামাটি জেলার চন্দ্রঘোনা থেকে মিজোরাম পর্যন্ত এটা ওখানে দিয়ে দিয়েছে বাণিজ্যিক করিডোর হিসাবে। এবং হাসিনা মাগির অর্থাৎ আগস্ট মাসের 5 তারিখ 2024 সালের মধ্যে 4 ভাগের 3 ভাগ কাজ ইতিমধ্যে হয়ে গেছে। এই করিডোর তো হাসিনা মাগি দিছে। ওকে, এখন একটা মজার কথা, আপনারা আমার এই কথাটাকে ভেরিফাই করার জন্য সোশ্যাল মিডিয়া যাবেন, সেখান থেকে এই করিডোরের উপরে আপনারা দেখবেন, ইউটিউবে লিখবেন সীমান্ত সড়ক ফারুয়া। কি নাম? সীমান্ত সড়ক ফারুয়া। সীমান্ত সড়ক ফারুয়া এটা যদি দেন, আপনাদের যে করিডোর নিয়ে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্রুসিফাই করতেছে খানকি মাগির পোলা ওয়াকার, এই খানকি মাগি ওয়াকারের আত্মীয় অলরেডি এই করিডোর মিয়ানমার গভর্নমেন্টকে দিছিল, ভারতকে দিছিল, এবং তার 4 ভাগের 3 ভাগ কাজ অলরেডি শেষ হয়ে গেছে। তাইলে এখন কেন বাধা? এখন কেন বাধা? ডক্টর মোহাম্মদ ইউনূস রোহিঙ্গাদের আমাদের দেশে রাখতে চান না। দর্শকবৃন্দ মনোযোগ দিয়ে আমার কথাটা শুনেন, ডক্টর মোহাম্মদ ইউনূস রোহিঙ্গাদেরকে আমাদের দেশে রাখতে চান না। উনি ফিরায় দিতে চান তাদের রোহিঙ্গাদের বাপদাদার সম্পত্তি রাখাই নেই। এই রোহিঙ্গাদের যদি ওইখানে দেওয়া হয়, ভারতের হাজার হাজার কোটি টাকার এই প্রজেক্ট বন্ধ হয়ে যাবে। এবং এ ব্যাপারে মায়ানমার কর্তৃপক্ষ একমত হয়েছে, এবং বাংলাদেশের পক্ষ থেকে তথাকথিত সেনাবাহিনীর প্রধান মির্জাফর খানকির পোলা ওয়াকারুজ্জামান এগ্রি করেছে। আপনি বুঝেছেন? তাইলে এই খানকির পোলা ওয়াকার যদি জয়শঙ্কর, মোদি, দ্বিবেদী এদেরকে বইলা দেয় হ্যাঁ হ্যাঁ আপনারা ওই প্রজেক্টটা করতে পারেন, তাইলে আপনি দেখছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ওয়াকারের মধ্যে কনফ্লিক্ট এখানে চলে আসবে না? আরো আছে কনফ্লিক্টটা কোনখানে? কনফ্লিক্টটা এইখানে। ভারত যে কোনো মূল্যে এই প্রজেক্টটা চায় 2টা কারণে। ভারত বাংলাদেশের উপরে তারা আর ওই জলবন্দর, স্থলবন্দর, কারণ তারা জানে 90% মুসলমানের এই দেশে, তারা কন্টিনিউয়াসলি এইভাবে জায়গা দখল কইরা গাড়ি বহিরা সামরিক অস্ত্র নিতে পারবে না। এই জন্য তারা অন্য রাস্তা তৈরি করছে, বাংলাদেশকে বাদ দিয়া 7 সিস্টার। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন চায়না গিয়ে 7 সিস্টার্স এর সাবজেক্টে কথা বলেছে, ভারত বলছে ও মাই গড, আমাদের একটা কাউন্টার প্রজেক্ট যদি আমরা না নেই, আলটিমেটলি উই আর গোইং টু লুজ 7 সিস্টার। তারা কি করেছে? চতুরতার সাথে এই প্রজেক্টকে এক্সিকিউট করার জন্য খুব তাড়াতাড়ি বাজেট করেছে। জেনারেল ওয়াকারকে তারা পকেটে ঢুকিয়েছে, মায়ানমারের সামরিক অথরিটিকে তারা পকেটে ঢুকিয়েছে। এখন তারা প্রজেক্টে হাত দিবে এবং বলছে রোহিঙ্গাদেরকে রাখাইনে পাঠানো যাবে না।
দর্শকবৃন্দ, আপনারা কখনো শুনেছেন আওয়ামী লীগের কাছ থেকে রোহিঙ্গা প্রত্যাবর্তনের কোনো কাজ তারা হাতে নিয়েছে? নেয় নাই। কারণ কি জানেন? হাসিনা মাগি এবং আওয়ামী লীগ সরকারের প্রত্যেকটা লোক জানতো রোহিঙ্গাদেরকে আর ওখানে পাঠানো যাবে না। রোহিঙ্গাদেরকে যদি ওখানে রাখাইনে ফেরত দেওয়া হয়, ভারতের এই প্রজেক্ট কাজে লাগবে না। কারণ ভারতের ওইখানে রাখাইনে একটা বিমানবন্দর, একটা সামরিক ঘাঁটি, একটা সেনানিবাস, একটা ফাইটার প্লেন ওখানে থাকা তাদের জরুরি। দেয়ারফর দে নিড এ করিডোর। আর বাংলাদেশে যদি এখন মানবিক করিডোর ওইটার সাথে করে, ভারতের এই প্রজেক্টটা মাইর যাবে। ভারতের এই প্রজেক্ট যাতে মাইর না যায় এই জন্য খানকির পোলা ওয়াকার এখন বলছে হ্যাঁ নো করিডোর। এই মাগির পোলা ভারতের করিডোর দিয়ে ভারতকে লাভবান করানোর জন্য এই মাগির পোলা, এই বিশ্বার পোলা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অসম্মান করছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে বেয়াদবি করে কথা বলার সাহস পাচ্ছে এই মোদির বাচ্চা, কুত্তার বাচ্চা, হারামজাদা, খানকির পোলা ওয়াকার। তাহলে দর্শকবৃন্দ কি দাঁড়ালো? ওয়াকার এবং ভারতের প্ল্যান এবং হাসিনা মাগির প্ল্যান, রোহিঙ্গাদেরকে রাখাইনে আর পাঠানো যাবে না। রাখাইনে যদি না পাঠানো হয়, ওই জায়গায় ভারত সেনানিবাস স্থাপন করবে। ওই জায়গার মধ্যে থেকে ভারত একটা করিডোর, পার্মানেন্ট করিডোর স্থাপন করবে, যেটা থেকে তারা চায়নার সাথে মিলিটারি বিল্ড আপে ওখানে কম্পিট করার একটা লজিস্টিক সাপোর্ট তারা ওখান থেকে তৈরি করবে। এখন ভারতের এত বড় বিশাল প্রজেক্টে ওয়াকার সম্মতি দিয়েছে। দর্শকবৃন্দ, এই খানকির পোলারে আপনারা কি কেউ জিজ্ঞাসা করেন ওই প্রজেক্টে খানকি মাগির পোলা তুই কে সম্মতি দেওয়ার? যেই সাংবাদিকরা, খানকির পোলারা ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায়, শুয়ারের বাচ্চারা ইন্টারনেটে ওয়াকারকে সমর্থন করে, তোদের মাকেও কি ওই গুজরাট থেকে কেউ এসে এটা কইরা জন্ম দিছে? ওয়াকারেরটা না হয় ইংরেজরা জন্ম দিয়া গেছে, এই জন্য খান বাহাদুর মারাইছে। তোদেরও কি একই অবস্থা? তোরা যে ওয়াকার নামায় বসিস, বিভিন্ন সাবজেক্ট নিয়ে কথা বলিস, তোরা ক কইতে খ জানিস না, তোদের পুটকি মাইরা দেয় লোকজনে, কিছু নাই। আর তোরা বৈশা বৈশা ওইখানে বালছিরা এগুলো জানিস, আমি যেগুলো নিয়ে কথা বলতেছি এগুলো নিয়ে তো তোরা না দাবি করিস তোরা সাংবাদিক। তোরা কি আমার বালের সাংবাদিক? আমি তো সাংবাদিক না রে ভাই, আমি একজন সামান্য মানবাধিকার কর্মী। রোহিঙ্গাদেরকে বাংলাদেশে পার্মানেন্টলি রাখার ব্যাপারে হাসিনা এগ্রি করেছে, ওয়াকারুজ্জামান এগ্রি করেছে। আহা, ওয়াকারুজ্জামান এবং হাসিনা এগ্রি করেছে রোহিঙ্গাদেরকে পাঠাবে না, কারণ ওখানে যদি পাঠায় তাইলে ভারতের স্বার্থে বাধা আসবে। ওখান থেকে রোহিঙ্গাদেরকে যদি পাঠানো হয় তাহলে কি হবে? আপনারা তো সবাই জানেন, জাতিসংঘে যখন রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের কথা বলেছে, হাসিনা মাগি কিছু বলে নাই, রোহিঙ্গা থাকবে, অসুবিধা কি? কেন সে তার বোন রেহানা মাগিরে বলছে না তুমি 16 কোটি খাওয়া, না হয় আরো 5 লাখ খাওয়াবো তোমার? আপনারা এটা শুনেন না? তো এখানে মাগি বলছে ওকে আমার এখানে রোহিঙ্গারা থাকবে, আমি জাতিসংঘের কাছ থেকে তোষাইয়া পয়সা নেব এবং ওই পয়সা দিয়া আমার পোলারে বিলিয়নিয়ার বানাবো, রেহানা মাগির মাইয়ারে ব্রিটিশ মন্ত্রী বানাবো, সালমান রহমান আরো কোটিপতি হবে, বসুন্ধরার খানকি শাহ আলম আরো বড় লোক হবে, মাগি ওয়াকারুজ্জামান ওরে পুটকি মারা লোকজন ছাই বানায়া দিবে। শুধু ডক্টর মোহাম্মদ ইউনূসকে আজতে ঢুকাতে হবে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটু বেইজ্জতি করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বেইজ্জতি করলে ওই খানকি মাগিতে ভোদায় রক্তক্ষরণ হয়, একটু পিচ্ছিল হয়, যাতে ওয়াকারকে গোয়া মারা যায়। যারা ওয়াকারকে সমর্থন করছেন নিজেরা নিজেদের পুটকিতে লুব্রিক্যান্ট লাগাইয়া গোয়া মারা দেন রাস্তায় গিয়া, শুয়ারের বাচ্চারা যারা সত্য কাহিনীটাকে তুলে ধরতে পারছেন না। আমি আমার বিবেকের তাড়নায় ইনভেস্টিগেট করে আমি দেখলাম সমস্যাটা কোথায়। সমস্যা তো এখানে, রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানো যাবে না। আপনাদের মনে নাই সৌদি আরবে থেকে বাকিতে তেল পাওয়ার জন্য সৌদি বলছে 65,000 রোহিঙ্গাকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হবে, হাসিনা মাগি সাথে সাথে রাজি হয়ে গেছে। আপনাদের মনে নাই? দর্শক বৃন্দ, আপনারা 2 দিনে ভুলে যান।
হাসিনা মাগিকে বোঝানো হয়েছে তুমি ধনী হইতে চাও, জাতিসংঘ তোমাদেরকে কন্টিনিউয়াসলি পয়সা দিবে। ওই পয়সার লোভে খানকি মাগির পোলা ওয়াকারুজ্জামান এবং হাসিনা মাগি, রেহানা মাগি এবং তার বংশধরেরা কন্টিনিউয়াসলি দেশের সাথে বেইমানি করেছে, দেশের সাথে বেইমানি করেছে, গাদ্দারি করেছে, প্রতারণা করেছে। এই শুয়োরের বাচ্চা। এবার আসি দর্শকবৃন্দ সালাউদ্দিনের সাবজেক্টে। আপনাদের পুলিশের ডিআইজি হয়েছে একসময় মনির, এটা জানেন তো? মনিরুল ইসলাম। মনিরুল ইসলামের সহায়তায় সালাউদ্দিন মেঘালয়ের সিকিম পর্যন্ত, শিলং পর্যন্ত যায়। তাকে কোনো চোখ বাঁধা হয় না। সে যে ড্রামার কাহিনী করার কথা বলা হয়েছে, আপনারা কি জানেন সালাউদ্দিনের বউ হাসিনার কাছ থেকে ভাতা নিয়েছে ঠিক যেভাবে পাকিস্তানি অথরিটির কাছ থেকে হাসিনার মা ফজিলাতুন্নেসা ভাতা নিত? আপনারা কি জানেন? হাসিনা, সালাউদ্দিনের বউয়ের নামও বোধহয় হাসিনা, সে আওয়ামী লীগের কাছ থেকে ভাতা নিত, হাসিনার আওয়ামী লীগের গভর্নমেন্টের কাছ থেকে। মনিরুল ইসলাম, বেনজির, এরা কয়েকজন মিলে তাকে ভারতে যেতে সহায়তা করেছে এবং ভারত তাকে রিকুইজিট করছে। তাকে রিকুইজিট কিভাবে করছে? বলছে সালাউদ্দিন আহমেদের বিএনপির নেতৃত্বে যাওয়ার সম্ভাবনা আছে কারণ সে খালেদা জিয়ার আত্মীয়। অন্য কেউ চায় না এইভাবে 6 বছরের জন্য। তারা মনে মনে ভারত চিন্তা করছে মির্জা ফাক আমাদের দখলে আছে, মির্জা ফাকরে যদি আমাদের দখলে রাইখে দেয়, কারণ এই মির্জা ফাক অলরেডি ভারতীয় নাগরিক, সালাউদ্দিন তার নেতা হওয়ার সম্ভাবনা আছে। সালাউদ্দিনের জন্য, সালাউদ্দিন খালেদা জিয়ার আত্মীয়, এবং সালাউদ্দিনের বিএনপির নেতা যেহেতু হওয়ার সম্ভাবনা আছে, হাসিনাকে সরাসরি রিকুইজিট করছে, বলছে সালাউদ্দিনকে এখানে পাঠাও। এবং সালাউদ্দিন ওখানে গেছে। সালাউদ্দিনকে কেউ গুম করে নাই, কেউ খুন করে নাই, কোনো জায়গায় না, আপোষে গেছে। ঠিক যেমনি শেখ মুজিবুর রহমান 25শে মার্চ 1971 সালে নিজ ইচ্ছায় পাকিস্তানে গেছে। নিজ ইচ্ছায় শেখ মুজিব যেভাবে পাকিস্তানে গেছে, সালাউদ্দিন ঠিক একইভাবে মেঘালয়ের শিলংয়ে গেছে। এবং এই যে করিডোর, এর সাথে জড়িত আছে ভারতীয় প্রজেক্ট করিডোর। সালাউদ্দিনকে মুখস্থ করানো হয়েছে গত 6 বছরে ভারতের জন্য তার কি কি করতে হবে। শিলংয়ে সবকিছু তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের এই সাইডে ভারত এই যে প্রজেক্ট করছে, প্রজেক্টের দায়িত্ব, কন্ট্রাক্ট, পয়সা, চাঁদাবাজি সালাউদ্দিনকে দেওয়া হয়েছে, এই ওয়াদা করা হয়েছে। এবং এর ওয়াকার যদি এখনো সেনা প্রধান থাকে, তাকেও ওখান থেকে ভাগবাটোয়ারা দেওয়া হবে, কারণ ভারতের সড়ক উন্নয়ন কর্তৃপক্ষ ওয়াকারের সাথে যোগাযোগ করে, কারণ ভারতের মন্ত্রণালয় এই ব্যাপারে ওয়াকারের কাছ থেকে অ্যাপ্রুভাল দেয়। দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে 5ই আগস্ট থেকে বলেছি আমি ওয়াকারকে বিশ্বাস করি না। কেন বিশ্বাস করি না? প্রথম দিন ওয়াকার যখন বডি ল্যাঙ্গুয়েজে সে যখন ভাষণ দিল, প্রত্যেকটা হত্যার বিচার হবে, বিডিআর হত্যার বিচার হবে, আপনারা আমার উপরে আস্থা রাখুন, আমার উপরে আস্থা রাখুন, বিশ্বাস করুন, ও যখন এই কথা বারবার রিপিট করছিল, আমি জানি ও খানকিমাগির পোলা। কারণ মিথ্যাবাদীরা বারবার বলে আমাকে বিশ্বাস করুন। মিথ্যাবাদীরা, ডায়াবলিক লায়ার, প্যাথোলজিক্যাল লায়ার, খানকির পোলা, তারা প্রায় বলে আমারে বিশ্বাস করুন, আমার উপরে আস্থা রাখুন। যখন এই কথা বলছে আমি দেখছি হ্যাঁ হ্যাঁ এ মাগির পোলা, পুরাপুরি বেশ্যা। এবং এই বেশ্যা মাগির পোলা আবার ধরা পড়ছে। টিংটিঙা এক অনলাইন এক বেটা ভিডিও বানায়, হ্যাঁ নিজের তদন্তকারী সাংবাদিক কয় চেটের বাল, 2 পয়সা হইলেও পাশার কাপড় খুলে দেয়। টেলিফোনে ওয়াকার তার লগে একটু পিডির পিডির করছে। এখন এই বলদে মনে করছে এই পিডির পিডির করছে না, এই বলদে মনে করছে ওয়াকার বোধহয় তারে চুমা দিব। এই বলদ পাশা ছাড়ে না ওয়াকারের। ওয়াকার যদি এক সময় ডাইকা বলে তোরে মন্ত্রী বানাবো, তোরে অ্যাম্বাসেডর বানাবো, এই জন্য এখনো ওয়াকার নামা গাইয়া বেড়ায়। যেদিন ওই ইন্টারভিউতে বলছে হাসিনা যে 5 তারিখে যাবে, ওইটা সে জানতোই না। মিথ্যা কথা কাহাকে বলে? অথচ আগস্ট মাসের 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত ওয়াকার হাসিনার বাক্স
পেটারা বাইন্দা দিছে, গুছায় দিছে, টাকা দিছে, স্বর্ণ দিছে, জহরত দিছে, বাংলাদেশ ব্যাংকে লকার কইলা যা চাইছে হাসিনা সব দিছে। অথচ ওই ইন্টারভিউতে, টেলিফোন ইন্টারভিউতে ওয়াকার বলছে সেগুলো জানি না হাসিনা যে ওই দিন যাবে। আমি জানতাম এটা খানকির পোলা, সে মিথ্যা কথা বলে। আমি জানতাম সে বহুরূপী শয়তান। আমি জানতাম সে একটা নাখান্দা বেঈমান। আমি জানতাম সে একটা মির্জাফর। আমি জানতাম সে সুযোগের অপেক্ষায় আছে। দর্শকবৃন্দ, ওয়াকার বলেছে যে সে আর্মি যখন জনগণের উপরে গুলি চালায় জুলাই মাসে, সে বলছে এগুলা সে জানে না এবং আর্মিদের সম্পর্কে, তার এই অ্যাটাক সম্পর্কে তার কোনো ধারণা নাই, এটা ঘটে নাই। ওয়াকার বলছে জানে না, সে আর্মি চিফ থাকাকালীন এই অ্যাটাক করা হয়েছে। দেখুন, দর্শকবৃন্দ, ওয়াকার তখন আর্মি চিফ, অথচ মাগির পোলা বলে সে আর্মিকে খারাপ বলা যাবে না। এই মাগির পোলা বলে আর্মিকে খারাপ বলা যাবে না। শুনেন, আবার দেখেন। দেখেছেন ওয়াকার জুলাই মাসের 23 তারিখ 24 তারিখে আর্মি চিফ কে ছিল? এই মাদারচোদ ওয়াকারুজ্জামান আর্মি চিফ ছিল। আর্মি চিফ থাকাকালে এই কাজটা হয়েছে। হাসিনা মাগি যেমন বলে আমি জনগণের কাছে বিচার চাই, আমি কি করেছি জানি না, ঠিক সেম কথা এই মাদারচোদের কাছ থেকে শুনেন। আমাদের সেনাবাহিনীর প্রতি আক্রমণ করেন না। একটা কমন জিনিস আমি দেখতে পাচ্ছি, সেনাবাহিনী এবং সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো, কি কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি। আমরা হচ্ছে একমাত্র ফোর্স যেটা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি। ওনারা হচ্ছে একমাত্র ফোর্স যার নেতৃত্বে সেনাবাহিনী আমার জনগণের বুকে গুলি চালায়। এই সেনাবাহিনীর প্রধান তখন কে? ওয়াকার। আবার দেখেন, এই সেনাবাহিনীর গুলি কে চালিয়েছে? ওয়াকার। আজকের ওয়াকার বলে যে সে ভারতের করিডোর নিয়ে কথা বলে। দর্শক বন্ধু, আমি আরো একটা কথা আপনাদেরকে বলি। আপনারা জানেন বাংলাদেশ ম্যানুয়াল অফ বাংলাদেশ আর্মি ল, এখানে 1952 সালের একটা আর্মি ল এখানে কোট করা আছে।
দর্শকবৃন্দ, আমাকে 1 মিনিট সময় দেন, আমি একটা সাবজেক্টে আপনাদেরকে আমি বলতে চাচ্ছি। ওয়াকার সে বাংলাদেশ আর্মিতে চাকরি করে, বাংলাদেশ আর্মিতে চাকরি করে বাংলাদেশ আর্মির তারা আইন ভায়োলেট করে। 1952 সালে যে আর্মি অ্যাক্ট আছে, 1952 সালের আর্মি অ্যাক্টের 34 এবং 35 ধারা ওয়াকার ভায়োলেট করছে। আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি যে ওয়াকার যে জার্নালিস্টদের সাথে যেভাবে কথা বলে, যেভাবে রাজনীতি নিয়ে কথা বলে, এ ব্যাপারে ওয়াকারের কথা বলার এখতিয়ার নাই। এখন আমি যদি বলি ওয়াকারের এ ব্যাপারে কথা বলার এখতিয়ার নাই, তাহলে বাংলাদেশ সেনা আইন 1952 অনুযায়ী 34 এবং 35 ধারায় ওয়াকার যেসব কাজগুলা করছে এগুলো বেআইনি, এবং এ ধরনের এই ধারায় তাকে অ্যারেস্ট করা যায়, এই ধারায় তাকে স্যাক করা যায়। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং বাংলাদেশের অথরিটিকে কন্টিনিউয়াসলি বলেছি, ওয়াকার যা করছে এটা দেশদ্রোহিতা, আর্মির শৃঙ্খলা ভঙ্গ। 1952 সালের বাংলাদেশ সেনা আইন 1952 34 এবং 35 ধারায় আপনারা একটু চেক করে দেখবেন, তাকে অ্যারেস্ট করা যায়, তাকে কোর্ট মার্শাল করা যায়। ঠিক আছে, এখন আরো একটা ব্যাপারে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি। যখন দেশের এই টালমাটাল অবস্থা, তখন তারা 626 জন বা 650 জন অপরাধীকে তারা সেনানিবাসের ভিতরে রেখেছে ওয়াকারের তত্ত্বাবধানে, ওয়াকারের নির্দেশে। এতদিন তারা লিস্ট দেয় নাই, লিস্ট প্রকাশ করে নাই, কিন্তু হঠাৎ করে গত 2 দিন আগে না 3 দিন আগে তারা ওই লিস্ট প্রকাশ করেছে। সেখানে তারা বলেছে 24 জন রাজনৈতিক ব্যক্তি, 5 জন বিচারক, 19 জন অসামরিক প্রশাসনের কর্মকর্তা, 515 জন পুলিশ কর্মকর্তা। সর্বৈব মিথ্যা কথা। ওখানে 254 জন রয়ের অপারেটিভ ছিল। এখন কষ্টের কথা আপনাদেরকে আমি বলি, ওই রয়ের অপারেটিভরা এখনো ঢাকা ক্যান্টনমেন্টে আছে, ডিজিএফআই এর ওখানে আছে। আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস, ডক্টর খলিল, এদের সাথে জেনারেল ওয়াকারের শত্রুতা শুধু ওই করিডোর ইস্যুটা না। ধীরে ধীরে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের পুরা কর্তৃত্ব, প্রধানমন্ত্রীর যে দায়িত্ব, সেটা উনি নিজের আওতায় নিতে চেয়েছেন। উনি প্রেসার দিয়েছেন, কারণ কন্টিনিউয়াসলি আমি বলি যে ওনাকে নিরাপত্তা হিয়ারিং ব্রিফিং দেওয়া হয় না। তো ডক্টর মোহাম্মদ ইউনূস ডিজিএফআই কে, এনএসআই কে, সিআইডি কে, পিবিআই কে তাদেরকে বলেছে হোয়াট ইজ দ্য ইন্টেলিজেন্স ব্রিফিং। এই সাবজেক্টটা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন পুশ করা শুরু করেছে, জেনারেল ওয়াকার হতবাক হয়ে গেছে। কেন হতবাক হয়েছে জানেন? কারণ কোন দিন ডক্টর মোহাম্মদ ইউনূস ডিজিএফআই হেডকোয়ার্টারে গিয়ে হাজির হবে এবং গিয়ে দেখবে রয়্যাল লোকজনরা ওখানে এখনো আছে। আপনারা জানেন তো যে মেইন আয়নাঘর যেটা, সেখানে এখনো জেনারেল ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেতে দেওয়া হয় নাই। আপনারা জানেন তো, এখনো যেতে দেওয়া হয় নাই। তো ধীরে ধীরে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ডক্টর খলিলকে পুরোপুরি প্রতিরক্ষা উপদেষ্টার দায়িত্ব দিয়ে ধীরে ধীরে পূর্ণ নিয়ন্ত্রণের দিকে যাচ্ছে, ওয়াকার দেখছে তার থলের বিড়াল বাইরে আসবে, সে আর লুকাইতে পারতেছিল না, যার জন্য সে সামনে বেরিয়ে আসছে। ওয়াকারের উপরে আরো একটা প্রেসার গেছে, সেটা কি আপনারা জানেন? হাসিনা এবং রেহানার উপরে ইন্টারপোলের অ্যারেস্ট ওয়ারেন্ট গেছে, আপনাদের মনে আছে? টিউলিপ সিদ্দিকের উপরে অ্যারেস্ট ওয়ারেন্ট গেছে। কার উপরে? টিউলিপ সিদ্দিক, রেহানা, হাসিনা, এদের উপরে গেছে।
যখনই গেছে ওয়াকারকে প্রেসার দেওয়া হয়েছে, তুমি এখনো মিয়া কিছু করো না কেন? তুমি যদি কিছু না করো তাইলে তোমার যে হানি ট্র্যাপ, মানি ট্র্যাপ অথবা যেখানে তার অঙ্গীকার করা আছে এগুলো বলে দিবে, বাইরে চলে যাবে। ওয়াকার দেখছে মরণ কামন এই মুহূর্তে দেওয়া ছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূসকে থামানো যাচ্ছে না, যার জন্য সে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অসম্মান করে কথা বলছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের অথরিটিকে সে চ্যালেঞ্জ করছে। এই চ্যালেঞ্জ সে আগেই করছে, এটা সামনাসামনি বলে নাই, কিন্তু এই কুত্তার বাচ্চা প্রতারক এখন আপনাদের সামনে এসে বলা শুরু করেছে। এখন আমি আসব ওয়াকার ওই দিন সে যে সেনানিবাসে বসে লোকজনদের সামনে ভাষণ দিয়েছে, আমি ওটা নিয়ে কথা বলবো। ওকে ওয়াকার, আপনি যে একজন প্রতারক, আপনি যে একটা বিশ্বাসঘাতক, আপনি যে একজন দেশদ্রোহী, এতে বাংলাদেশের কেউ আপনাকে চিনতে ভুল করলেও আমি জেকব মিল্টন আপনাকে চিনতে ভুল করি নাই। আপনাদের এক কার্টুন, আপনি এক কার্টুন খুঁজে পাইছেন অনলাইন অ্যাক্টিভিস্টদের ভিতরে, তার কাছে যে পাছা মারা দেন না পাছা মারা খান, এটা আপনারটা আপনি জানেন। এবার আপনার কথা কিছু কিছু জবাব আমি দিচ্ছি। ওখানে আপনার কথা ছিল মানবিক করিডোরের মতো স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার বর্তমান সরকারের নাই। আচ্ছা জেনারেল ওয়াকার খানকির পোলা, তোর কি অথরিটি আছে বর্তমান গভর্নমেন্টের ভুল ধরার? ওয়াকার, তোর কি অথরিটি আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের অথরিটিকে চ্যালেঞ্জ করার? কুত্তার বাচ্চা, তুই প্রজাতন্ত্রের কর্মচারী আর ডক্টর মোহাম্মদ ইউনূস হেড অফ দ্য স্টেট। এই খানকির পোলা, তোর কি অথরিটি আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভুল ধরার? শুয়ারের বাচ্চা, তুই তো ভারতের প্রকল্প বাস্তবায়নের জন্য করিডোরের ব্যাপারে ভারতকে সহযোগিতা করতেছিস। খানকি মাগির পোলা, তুই ডক্টর মোহাম্মদ ইউনূসের করিডোর নিয়ে কথা বলার কে? ডক্টর মোহাম্মদ ইউনূসের অথরিটি নিয়ে চ্যালেঞ্জ করার মতো খানকি মাগির পোলা তোর যদি এত শখ হয়, চাকরি ছাইরা দে, রাজনীতিতে যোগ দে, আওয়ামী লীগ কর, তারপরে নির্বাচন করে প্রধানমন্ত্রী হইয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের অথরিটিকে চ্যালেঞ্জ কর। শুয়ারের বাচ্চা, তুই কে? ডক্টর মোহাম্মদ ইউনূস এই করিডোরের সাবজেক্টে কি সিদ্ধান্ত নিবে আর কি নিবে না, শুয়ারের বাচ্চার ব্যাপারে তোর সাথে কথাবার্তা বলবে কেন? তোর সাথে সে কেন কথা বলবে? তিনি বলেন শুধুমাত্র একটি নির্বাচিত রাজনৈতিক সরকারই যথাযথ পদ্ধতি অনুসরণ পূর্বক এরূপ সিদ্ধান্ত নিতে পারে। তিনি আরো বলেন করিডোর বিষয়ে সরকার কি ভাবছে তা জাতিকে একটি প্রক্সি ওয়ারের দিকে ঠেলে দিচ্ছে। দর্শকবৃন্দ, এই ব্যাপারটায় আমার একটাই মত, এই খানকির পোলা রোহিঙ্গাদেরকে বাংলাদেশে রেখে ভারতের ওই প্রজেক্টটাকে সফল করানোর জন্য এই খানকি মাগির পোলা ওর বউরে বান্দা দিছে, ওর মায়েরে বান্দা দিছে, ওর বাপ দাদা 14 বছরে গোয়ামা রাখা হয়েছে, এখন ভারতকে সার্ভ করার জন্য শুয়ারের বাচ্চা বসে রয়েছে। দেয়ারফর ওয়াকার যে প্রথম কথাটা বলছে, বাংলাদেশের আর্মির সশস্ত্র বাহিনীর সিপাহী থেকে শুরু করে লেফটেন্যান্ট কর্নেল পর্যন্ত আপনাদেরকে আমি বলি, খানকি মাগির পোলা ওয়াকারুজ্জামানের এই কথাটাকে আপনারা মোটেই আমলে নেবেন না, কারণ এই শুয়ারের বাচ্চা এই মুহূর্তে ভারতের স্বার্থ উদ্ধার করছে। এক অফিসারের প্রশ্নের উত্তরে তিনি স্পষ্টভাবে বলেছেন দেয়ার উইল বি নো করিডোর, কারণ ওয়াকারুজ্জামান তুমি খানকির পোলা ওয়াদা করছো ভারতের সড়ক উন্নয়ন অথরিটিকে যে ভারতের প্রজেক্টকে তুমি সফল করাবা। তো তুমি খানকি মাগির পোলা যদি ওখানে প্রমিস করে থাকো, তুমি ডক্টর ইউনূসকে কেমনে সমর্থন করবা? খানকি মাগি, তুমি তো ভারতের সাপোর্টার। বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনূস চাচ্ছে রোহিঙ্গাদেরকে রাখাইনে পাঠাইয়া তারপরে চায়নার সাথে সম্পর্ক ডেভেলপ কইরা বাংলাদেশের সংবিধানকে, বাংলাদেশের সার্বভৌমত্বকে অভ্যাস রাখতে। খানকি মাগির পোলা, তুমি তো এটা চাও না। 2 নম্বর, সার্বিকভাবে একটি অরাজক পরিস্থিতি বিরাজ করছে বলে তিনি উল্লেখ করেন। সময়ের সাথে পরিস্থিতি আরো অবনতি হচ্ছে বলেও মনে করেন। আইন শৃঙ্খলা বাহিনী, বেসামরিক প্রশাসন সহ সকল সংস্থা ভেঙে পড়েছে এবং পুনর্গঠিত হচ্ছে না। শুধুমাত্র সশস্ত্র বাহিনী এখন পর্যন্ত টিকে আছে, দেশের স্থিতিশীল রক্ষায় কাজ করে যাচ্ছে। দর্শকবৃন্দ, ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাধীনভাবে তার উপদেষ্টা পর্যন্ত নিয়োগ করতে দেওয়া হয় না। মনির হায়দারের মতো খানকি মাগি, মুশফিক ফজল আনসারীর মতো খানকি মাগিদের রাষ্ট্রদূত করা হয়, ওনার উপদেষ্টা করা হয়। ফারুকের মতো খানকি মাগি তার উপদেষ্টা করা হয়।
আসিফ নজরুলের মতো ভারতীয় এক কুলাঙ্গার খানকির পোলা, ভারতের পেইড এজেন্টকে আইনমন্ত্রী বানানো হয় এবং সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়। দর্শক কিন্তু লজিক্যালি যদি কথাটা আপনি চিন্তা করেন, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য মিলিটারিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। এখানেও একটা টেকনিক খাটাইছে এই ওয়াকারের বাচ্চা এবং র। টেকনিকটা কি ছিল? ডক্টর মোহাম্মদ ইউনুসকে বুঝানো হয়েছে, স্যার জেনারেল হাফিজ আপনার প্রতিরক্ষা উপদেষ্টা, আমি আপনার ফেভারে আছি, নৌবাহিনী আপনার ফেভারে আছে, আমাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেন, আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করব। ডক্টর মোহাম্মদ ইউনুসকে অ্যালাউ করা হয় নাই উনি নিজের থেকে কাউকে প্রতিরক্ষা উপদেষ্টা বানাবে, এই সুযোগ ওনাকে দেওয়া হয় নাই। ডক্টর মোহাম্মদ ইউনুস মনে করেছে এই খানকির পোলা হয়তো ভালো হবে, চিন্তা করেছে এই ওয়াকারের সাথে হয়তো কাজ করবে। ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি উন্নতি না হয়, দর্শকবৃন্দ আপনাদের চোখের দিকে আমি তাকিয়ে বলছি, মিলিটারিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, বিচারকদের সব ক্ষমতা দেওয়া হয়েছে, পুলিশদেরকে একত্র করা হয়েছে, এরপরে তারা যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না করে, দায়ীকে ডক্টর মোহাম্মদ ইউনুস না জেনারেল ওয়াকার নিজে? জাহাঙ্গীর তো ওয়াকার তোমারই নিয়োগ প্রাপ্ত, তাই না? জাহাঙ্গীর তো তোমারই নিয়োগ প্রাপ্ত, এই খানকির পোলা। তাহলে জাহাঙ্গীর যদি তোমার নিয়োগ প্রাপ্ত হয়, মিলিটারি যদি ম্যাজিস্ট্রেসি পাওয়ার তাদের হাতে থাকে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয় না, খানকির পোলা তাইলে তো পুরো ব্যর্থতাই তো। তুই এটা নিয়ে কেমনে কথা বলিস? ডক্টর মোহাম্মদ ইউনুস কম্পিটেন্ট লোকজনদেরকে উপদেষ্টা বানাতে পারে না তোর ইন্টারফিয়ারেন্সের জন্য। শুয়ারের বাচ্চা, তুই মেক্সিকোতে এক বলদের বাচ্চা বলদ, তারে অ্যাম্বাসেডর বানাইছিস, কারণ তুই যদি কখনো মার্শাল দেশ বিদেশে, তোর একটা রাস্তা তৈরি হবে। শুয়ারের বাচ্চা তুই গোলাম মুর্তজা নামক এক সাপোসা বালরে ওয়াশিংটনে পাঠাইছিস রাষ্ট্রদূতের চাইতে বড় মর্যাদা দিয়া। তুই ওয়াকার। আবার তুই কি করছিস? মনির হায়দারের মতো ডিজিএফআই এর পেইড চাকরকে তুই ডক্টর মোহাম্মদ ইউনুসের উপদেষ্টা কইরা, অ্যাসিস্ট্যান্ট কইরা ওখানে নিয়োগ দেওয়াইছিস। তুই জেনারেল হাফিজের মতো দুর্নীতি পরায়ণ একজনকে ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে বসাইছিস। মেজর জেনারেল ফেরদাউসের মতো আর এক অপরাধীকে ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে বসাইছিস। যেই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস বুঝেছে তোর চালাকি কি, তখন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর খলিলকে, একজন যোগ্য মানুষকে তার পাশে বসিয়েছে। যে মুহূর্তে পাশে বসিয়েছে, খানকির পোলা তুই বুঝা গেছিস পরিস্থিতি ভালো না। কারণ ডক্টর খলিল দায়িত্ব নেওয়ার পরে ধীরে ধীরে সিকিউরিটি ব্রিফিং নেওয়া শুরু করেছে, ইন্টেলিজেন্স ব্রিফিং নেওয়া শুরু করেছে, তোর কার্যকলাপ অবজার্ভ করা শুরু করেছে। তুই দেখছিস পরিস্থিতি ভালো না, তুই একটা সুযোগ খুঁজতেছিলি ওয়াকার, ওই সুযোগটা কই যা তুই কামড় দেওয়ার চেষ্টা করছিস। তুই করিডোর নিয়ে কথা বলিস, তোর করিডোর নিয়ে কথা বলার অথরিটি আছে ওয়াকার? তুই রাজনীতি নিয়ে কথা বলিস, তোর রাজনীতি করার অধিকার তো রেখে দিচ্ছে। তুই না এখনো ইউনিফর্মে? আমি প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং আর্মির সেকেন্ড লেফটেন্যান্ট থেকে লেফটেন্যান্ট কর্নেল, ব্রিগেডিয়ার, মেজর জেনারেল, আমি আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যদি বলেন ইউনিফর্মের কোনো একজন সৈনিক রাজনীতি করতে পারবে না, খানকির পোলা ওয়াকার কেমনে রাজনীতি নিয়ে কথা বলে? এই বিশ্বাস পোলা কি করে রাজনীতি নিয়ে কথা বলে? এই বিশ্বাস পোলা কি করে ডক্টর মোহাম্মদ ইউনুসের রাষ্ট্রীয় অথরিটিকে চ্যালেঞ্জ করে? এই শুয়ারের বাচ্চা খানকি বাঙ্গির পোলা কেমনে তার অথরিটিকে চ্যালেঞ্জ করে? এই খানকি মাগির পোলা বিক্রম মিস্ত্রি যখন ঢাকায় এসছে, এই মাগির পোলায় বিক্রম মিস্ত্রিকে নিয়ে 252-53 জন রয়্যাল লোকজনের সাথে দেখা করাইছে বিক্রম মিস্ত্রিকে। আপনারা জানেন ওয়াকার এটা করেছে। ওয়াকার বিক্রম মিস্ত্রিকে নিয়ে তার রয়ের যে কন্টিনজেন্ট আছে তাদের সাথে দেখা করাইছে। এই ওয়াকার রোহিঙ্গাদের যাতে রাখাইনে ফেরত দেওয়া না হয়, জাতিসংঘকে চ্যালেঞ্জ করে রোহিঙ্গাদের যাতে ফেরত দেওয়া না হয়, ওয়াকার এ ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। কারণ রোহিঙ্গারা যদি রাখাইনে যায় তাহলে ভারতের এই প্রজেক্ট সফল হবে না। যেই করিডোর
ডক্টর মোহাম্মদ ইউনূস করতে চাচ্ছে, যেই করিডোর দিয়ে রোহিঙ্গাদেরকে রাখাইনে পাঠাবে, সেখানে ভারত প্ল্যান করছে বিমানবন্দর করবে, ক্যান্টনমেন্ট করবে, পাকিস্তানের সাথে চীনের সাথে যুদ্ধ করবে। দর্শকবৃন্দ, এটা আমার কথা না, ভারতের সড়ক উন্নয়ন সংস্থা এবং তাদের মন্ত্রী কন্টিনিউয়াসলি ওয়াকারের সাথে যোগাযোগ করে, ওয়াকারের সাথে কথা বলে, ওয়াকারের পারমিশন নেয়। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস গত আগস্টের 8 তারিখ 2024 থেকে এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের অথরিটিকে সে একটা দিনের জন্য সম্মান করে নাই। পরিস্থিতি কি? জেনারেল ওয়াকার, করিডোর নিয়ে কথা বলার মতো অথরিটি তোমার নাই, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলার অধিকার তোমার নাই, যেহেতু এটা তোমার দায়িত্ব। ম্যাজিস্ট্রেসি পাওয়ার পরেও তুমি খানকির পোলা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারো নাই, কারণ তুমি চাও না যে মিলিটারি ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করুক। 5ই আগস্টের পর হতে আজ পর্যন্ত দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে সেনাবাহিনী অক্লান্ত এবং নিঃস্বার্থ ভূমিকা সত্ত্বেও বিভিন্ন মহল থেকে সেনাবাহিনী এবং সেনাপ্রধানকে টার্গেট করা হচ্ছে। সেনাবাহিনীকে টার্গেট করা হচ্ছে না, মাদারফাকার, কুত্তার বাচ্চা, তোরে টার্গেট করা হইতেছে। আমি যাই গালি দিতেছি সেনাবাহিনীকে না, তোকে, খানকির পোলা তোকে। মাদারফাকার ওয়াকার, ওয়াকার মাদারফাকার তোকে, সেনাবাহিনীকে না, তুই খানকির পোলা। সেনাবাহিনীকে আমরা কেউ শত্রু বানাই নাই। সেনাবাহিনী আমাদের বন্ধু, সেনাবাহিনী আমাদের ভাই, সেনাবাহিনী আমাদের ফ্যামিলি। তুই আমাদের গাদ্দার, তুই ভারতের গাদ্দার, খানকিবাগী, তুই ভারতের গাদ্দার, বাংলাদেশের গাদ্দার। এই খানকিবাগীর পোলায় আরো বলছে, দেশি বিদেশি স্বার্থান্বেষী মহলগুলো পরিস্থিতিকে আরো অবনতি ঘটাতে, যাতে করে ঘোলা পানিতে মাছ শিকার করে তাদের স্বার্থ উদ্ধার করতে পারে। দর্শকবৃন্দ, আপনাদের মনে আছে নিজে যে চুরি করছে, এই চুরিকে ঢাকার জন্য খানকিবাগীর পোলা বিদেশিদের কথা বলে। বিদেশি কে? খানকিবাগীর পোলা। তুই ভারতের পকেটে ঢুকে আছিস, শুয়ারের বাচ্চা, তাদের গ্র্যান্ড প্রজেক্টে তুই তাদেরকে অথরিটি দিচ্ছিস। এই খানকির পোলা, বিদেশি অন্য কোন বিদেশি বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে হাত দেয় না। খানকির পোলা ভারত দিছে এবং তুই ভারতের পেই। জাতিসংঘ কর্তৃক জুলাই আগস্ট বিষয়ে যে প্রতিবেদন তৈরি করেছে তাতে সেনাবাহিনীর কোনো বক্তব্য নেওয়া হয়নি বলে তিনি উল্লেখ করেন। এই বিষয়ে জাতিসংঘের সাথে যোগাযোগ করা হলে তিনি জানতে পারেন জাতিসংঘ সেনাবাহিনীর সাথে যোগাযোগ করতে চাইলেও বর্তমান সরকার জাতিসংঘকে সে সুযোগ দেয়নি। এই রিপোর্ট তৈরি করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার আগে। তখন তোর মাগি মা এবং তুই শুয়ারের বাচ্চা অথরিটিতে ছিলি, তুই ছিলি। এবং জাতিসংঘের লোকজনরা যাদের সাথে কথা বলতে চাইছে, ওয়াকারের বাচ্চা তুই লোকজনদেরকে কথা বলতে দেশ নাই। কারণ জাতিসংঘের অথরিটির সাথে যদি কথা বলতে যায় তাহলে তুই ধরা পড়ে যাবি। মাদারফাকার ওয়াকার, তুই ধরা পড়ে যাবি। জাতিসংঘের লোকজনের সাথে তুই কথা বলতে দেশ নাই। যেহেতু তুই কথা বলতে দেশ নাই, কেন দেশ নাই? কে সত্য কথা বইলা ফেলায়? দর্শকবৃন্দ, এগুলো বানোয়ার কথা না। জাতিসংঘে হিউম্যান রাইটস কমিশনে কল করেন, আমি তাদের সাথে কথা বলেছি, আমি নিজে কথা বলেছি, কারো রেফারেন্স না। এক বলদের বাচ্চা দেখছি ডক্টর খলিলের এডুকেশনাল সার্টিফিকেশন নাকি সে তদন্ত করছে। এই বলদের বাচ্চা গান্ডুরে কে শিখাবে? হার্ভার্ড ইউনিভার্সিটি অথবা টাফট ইউনিভার্সিটি তার এডুকেশন সার্টিফিকেট অনলাইনে এভাবে কেউ ভেরিফাই করতে পারে না, অন্য কোন ছাত্রের দ্বারা ভেরিফাই করতে পারে না। এই মদন কুত্তার বাচ্চা চিকনা মাদার চোদ, এর কে বুঝাবে? এ নাকি ডক্টর খলিলের টাফট ইউনিভার্সিটির এডুকেশন সার্টিফিকেট এবং হার্ভার্ডের সার্টিফিকেট উনি পরীক্ষা করতে গেছে। এই মাদার চোদকে কি কেউ বলবে? এই গান্ডুর বাচ্চা গান্ডু। আমি জয়ের এডুকেশনাল সার্টিফিকেট চেক করার জন্য, ভেরিফাই করার জন্য আমি নিজে হার্ভার্ডের টিচার, হার্ভার্ডের রেজিস্ট্রার সব জায়গায় দৌড়াদৌড়ি করছি, পারি না। সাপ্পিনা কইরা পরে বাইর করছে। কুত্তার বাচ্চা, তুই এমনি অনলাইনে গিয়া এই দিয়া তুই কি বাংলাদেশিদের এত চোদু মনে করিস?
মদনের বাচ্চা মদন এই কানাডা বসে বাজার অ্যাক্টিভি খুললা বসে তুই এখন কাজ অনলাইনে ডক্টর খলিলের তুই সার্টিফিকেট ভেরিফাই করতে গেছিস। এই খান কি তুই জানিস কেমনে ভেরিফাই করতে হয়? আমি তোরে শিখাই দে বলদের বাচ্চা। একজন উকিল হায়ার কর, একজন উকিল হায়ার কইরা খলিলের বিরুদ্ধে কেস কইরা অথবা একটা লিগ্যাল নোটিশ পাঠা, অথবা তাকে সাবমিট করে এডুকেশন সার্টিফিকেট, কারণ ওখানে কনফিডেন্সিয়ালিটি আছে প্রত্যেকটা ছাত্রের। তোরে ইনফরমেশন টাফ ইউনিভার্সিটিও দিবে না, হার্ভার্ড ইউনিভার্সিটিও দিবে না। শুয়োর একটা তুই বল, তুই একটা মুদি দোকানের বালা ছিল ওখানে চাকরি কর, কিসের বালের সাংবাদিকতা হারামজাদা? দর্শকবৃন্দ, আমি চিন্তা করি, আমি রাগ হয়ে যাই একটা কারণে। আমি আপনাদেরকে একটা কথা বলি। গতকালকে রাত্রে একটা বোন পেনসিলভেনিয়া থাকে, আমারই একটা বোন, আমার আপন বোন না, বাংলাদেশের আমাদের একটা বোন, ধার্মিক একটা বোন, উনি হিজাব পরে, আমি ওনাকে চিনি না, কল করে হাউমাউ করে কেঁদে দিল, বলল ভাইয়া আমরা কি দেশটা হারাইয়া যাবে? আমাদের দেশটা কি হারিয়ে যাবে ভারতের কাছে আবার? ভাইয়া আমি 3 দিন ঘুমাইতে পারতেছি না, ভাইয়া আমি শুধু তাহাজ্জুদ নামাজ পড়তেছি, আমার দেশের জন্য দোয়া করি। আমাদের ওই শ্রদ্ধেয় বোনটার নাম আকলিমা। গতকালকের আমাকে যখন এই কথা বলে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আমি ইনভেস্টিগেশনের পরে ইনভেস্টিগেট করতেছি আমি আজকের কি নিয়ে কথা বলবো। আমি যখন আমার এই বোনের কাছ থেকে একটা টেলিফোন কল পাইলাম, আমার বোন আমাকে জিজ্ঞাসা করলো, এই আকলিমা বোনটা পেনসিলভেনিয়া থেকে আমাকে ফোন করে জিজ্ঞাসা করলো, ভাইয়া আমার মনে হইলো আপনার সাথে কথা বললে আমি একটু ভালো ফিল করব। আমার শত ব্যস্ততার মধ্যে আমি বোনটাকে কল করেছি, আমার বোনটার সাথে আমার কথা হয়েছে। আল্লাহ এই বোনটার মনের জন্য শান্তি দেয় এবং আমার দেশটার জন্য রক্ষা পায়। দর্শকবৃন্দ, ওয়াকার মাদারফাকার আবার বলছে, সংস্কার সহ বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে, কিভাবে নিচ্ছে, সে বিষয়ে দেশবাসীর পাশাপাশি তিনি এবং সেনাবাহিনী অবগত নন বলে তিনি হতাশা ব্যক্ত করেন। ওয়াকার, তুই বাংলাদেশের প্রজাতন্ত্র, বাংলাদেশ নামক একটা দেশের তুই কর্মচারী, বেতনভুক্ত তুই একটা কর্মচারী। সরকার নির্বাহী ক্ষমতার দ্বারা বিভিন্ন কমিশন দ্বারা কি করবে, কি সংস্কার করবে না না করবে, এটার উপরে তোর এখতিয়ার কি, তোর জুরিসডিকশন আছে এটা নিয়ে কথা বলার? ওয়াকার তুই হার্টের পেশেন্ট, তোর ওপেন হার্ট সার্জারি হয়েছে। ওয়াকার, তোরে আমি 14 গোষ্ঠী ধুইয়া দেই। তোর বাপ মা, তোর বাবা, তোর দাদা ইংরেজদের মাগি সাপ্লাই দিছে, মুরগি সাপ্লাই দিছে, খানকির পোলা। তুই আবার খান বাহাদুর চোদাস, শুয়োরের বাচ্চা। তুই এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের অথরিটিকে চ্যালেঞ্জ করে বলিস কোন জায়গায় সংস্কার হয়েছে, তোর লগে কথা হয় না। ওই খানকির পোলা, তুই প্রজাতন্ত্রের 2 পয়সার কর্মচারী, তুই প্রধানমন্ত্রী হইতে চাস? চাকরি চাপ, তুই রাজনীতিতে জয়েন কর, আওয়ামী লীগ জয় বাংলা স্লোগান দে, জয় বাংলা স্লোগান দিয়া তারপরে তুই ক যে তুই প্রধানমন্ত্রী হয়েছিস, তোরে জানানো হয় না, তখন পাবলিক এটা শুনবে। তোরে কেন ডক্টর মোহাম্মদ ইউনূস বা অন্য কেউ তোরে জানাবে যে সংস্কার কোন জায়গায় কি হইতেছে? কোন রাইট তোর নাই। আর একটা কথা বলছে, একইভাবে চট্টগ্রাম সমুদ্র বন্দরের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার এই সরকারের নাই। আচ্ছা ওয়াকার, তুই কত বড় নির্লজ্জ, কত বড় খানকি, কত বড় মাগির পোলা শুয়োরের বাচ্চা প্রতারক। যখন আমি ভিডিওগুলো দেখাইছি, ইন্ডিয়ার সাথে রোড ট্রানজিট দিছে, ইন্ডিয়ার সাথে রেল ট্রানজিট দিছে, ইন্ডিয়ার সাথে আকাশ পথ দিছে, নৌপথ দিছে, বন্দর দিছে, তুই তো সেনাবাহিনীর প্রধান আছিলি, আজ পর্যন্ত তো তুই একটাবারের জন্য বলিস নাই এগুলো ক্যান্সেল করো? এই খানকির পোলা, একবারও তো বলিস নাই, তুই বলছিস নাকি? একের পর এক গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, এটা কি তোর জন্য? মাগির পোলা, ভারত আদমজি জুট মিল বন্ধ করাইছে বিএনপির ঘুষ দিয়া, বিমানের 12টা বাজাইছে, রেলের 12টা বাজাইতেছে, ইন্ডাস্ট্রি বন্ধ করতেছে, সরকারি মালিকানাধীন সব ইন্ডাস্ট্রিজ গুলো ধ্বংস করছে আওয়ামী লীগ। খানকির পোলা, গার্মেন্টস বন্ধ করছে কি বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার? সেখানে তো তুই বন্ধ করাইতেছিস শুয়োরের বাচ্চা।
কিভাবে বন্ধ করাইতেছে দর্শকবৃন্দ? ট্রান্সশিপমেন্ট যে এগ্রিমেন্ট ছিল ভারতের সাথে, অনেকে বলে ভারত কিভাবে এটা বন্ধ করলো। ভারত বন্ধ করে নাই। ভারত বন্ধ করার আগে ওয়াকারের সাথে তারা আলাপ আলোচনা করেছে। ভারতীয় অথরিটি ওয়াকারের সাথে কথা বলা ছাড়া একটা ট্রানজিট, একটা চুক্তি বাতিল করে নেয়। ওয়াকারের সাথে তারা কথা বলছে। আপনাদেরকে আমি একটা ঐতিহাসিক একটা কথা বলি। 1971 সালে মুজিব শেখ যখন পাকিস্তানে পালায়া গেছে, ইন্ডিয়া শেখ তাজউদ্দিনের সাথে কথা বলতো। শেখ তাজউদ্দিনের সাথে কথা বলতো। আপনারা কি জানেন বাংলাদেশের শাসনের ব্যাপারে, গভর্নিং এর ক্ষেত্রে ভারত কারোর সাথে কথা বলে না, ওয়াকারের সাথে কথা বলে। কারণ কি জানেন? ওয়াকার হচ্ছে তাদের চাকর। ডক্টর ইউনূসের সাথে তারা কথা বলে না, কারণ কোয়ালিটি, কোয়ালিফিকেশন এন্ড ভিশন এন্ড প্যাট্রিয়টিজম, এসব ক্ষেত্রে ইউনূসের বালের যোগ্যতা ভারতের কারো নাই। তো তারা কমফোর্টেবল টকিং উইথ ডক্টর খানকির পোলা ওয়াকার, তার সাথে তারা কথা বলে। আর এই খানকির পোলা পাছার কাপড় উদলা কইরা নিজের পুটকিতে ঘি লাগাইয়া মোদিরে ডাকা আসো এবার পুটকি মারো। গার্মেন্টস, ওয়াকার, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, গার্মেন্টস তোর এখতিয়ার। তুই ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিছিস, তুই ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইন্টেলিজেন্স ব্রিফিং দেওয়াস না, সিকিউরিটি ব্রিফিং দেওয়াস না, আইন শৃঙ্খলা পরিস্থিতি তুই রক্ষা করতে পারিস না। কথায় কথায় বলিস তুই আমার মাত্র 30,000 সোলজার, বাকি দিয়া কি তোর বউয়ের পুটকি মারাস? হাই খানকির পোলা। দর্শকবৃন্দ, গত 20 মে 2025 তারিখ রাতে অনুষ্ঠিত সভায়, পূর্ব রাতে সেনা ভবনে কোনো গোপন সভা হয়েছিল কিনা এ বিষয়ে তাকে জিজ্ঞাসা করলে সেনাপ্রধান উল্লেখ করেন যে কোনো অর্পিত দায়িত্বের খাতিরে সভা আয়োজন করতে পারেন। এছাড়া সেনাপ্রধানকে যে সাংবিধানিক অধিকার দেয়া আছে তাতে করে ষড়যন্ত্র করার। খানকির পোলা, তুই সাংবিধানিক অধিকার কি আছে তোর? সাংবিধানিক অধিকার আছে বিক্রম মিশ্রির লগে ওইখানে নিয়ে কথা বলার নাম কইরা তুই রয়ের 252 জন অপারেটিভের সাথে তুই দেখা করাস। বিক্রম মিশ্রি তোর বাসায় যায় নাই, বাসায় যাওয়ার পরে তোর বউয়ের লগে পুন্দাইয়া তারপরে তুই লয়ে গেছিস রয়ের লোকজনের লগে দেখা করাইতে ডিজিএফআই হেডকোয়ার্টারে, শুয়োরের বাচ্চা। তুই এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কনফ্রন্টেশনে গেছিস, থলের বিড়াল সব বাইরে আসবে। তুই ভারতের সড়ক উন্নয়ন সংস্কার সাথে যে তুই চুক্তি করতেছিস, জয়শঙ্করের সাথে তুই কথা বলতেছিস, তুই অজিত দোভালের সাথে কথা বলতেছিস, রাজনাথ সিং এর সাথে তুই কথা বলতেছিস, খানকির পোলা এগুলো কেউ জানে না? সবাই জানে, শুয়োরের বাচ্চা। গত 9 মাস ধরে সেনা প্রধান হিসাবে অভিভাবকহীন হয়ে রয়েছেন বলে তিনি উল্লেখ করেন। মাগির পোলা, তোর অভিভাবক হাসিনা, তোর অভিভাবক মোদি, তোর অভিভাবক অজিত দোভাল, তোর অভিভাবক হয়েছে কি যেন ভারতের সেনা প্রধান। তুই অভিভাবকহীন খানকির পোলা। তোর অভিভাবক বাংলাদেশে নাই তো। তোর অভিভাবক তুই হইতেছিস বেঈমান মির্জাফর, তুই হইতেছিস প্রতারক, তুই হইতেছিস মিথ্যাবাদী, তুই হইতেছিস ডায়াবেটিক কুত্তার বাচ্চা। খানকির পোলা, তুই মিথ্যা ছাড়া সত্য বলতে পারিস না। তোর আবার অভিভাবক কি? তুই তো কথায় কথায় রাস্তায় রাস্তায় বাবা ডাকবি। তুই অভিভাবক। এ বিষয়ে তিনি বলেন আমি চাতক পাখি। তোর মতো লোক চাতক পাখির মতো না, তোর মতো লোক খানকির হইয়া পাছায় ক্রিম লাগাইয়া বসে থাকিস, কে আইসা তোরে পুটকি মারবে? তাতে যদি তোর 2টা পয়সার অর্জন হয়, কিসের তুই চাতক পাখির মতো তাকাই আসলি খানকির পোলা? গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সে বলে an elected government will take over on 1st January 26। তুই কেন ইলেকশনের ডিক্লেয়ার করা? জেনারেল ওয়াকার, তোর সম্পর্কে আমার সম্মানজনক কোনো কথা মুখ থেকে বের হয় না। আমি যেই মুহূর্তে ভারতের কয়েকটা জায়গায় খোঁচা মেরে দেখেছি তুই কোঅর্ডিনেট করতেছিস, এবং তুই 2017 সালের 8ই এপ্রিল যে প্রতিরক্ষা এমইউ স্বাক্ষর হয়েছে তুই ওইটাকে এখনো রেসপেক্ট করতেছিস। তোর প্রতি আমার কোনো সম্মান নাই ওয়াকার। তোর মতো খানকির পোলা বউ বান্দা দিবি, তোর বাচ্চা কাচ্চারে পুটকি মারা দিবি, তুই নিজে পুটকি মারা দিবি তোর নিজের স্বার্থে। তোর প্রতি আমার কোনো সম্মান নাই। আর বাংলাদেশের নির্বাচনে ডিক্লেয়ার করার তুই কে?
কুত্তার বাচ্চা, তুই প্রজাতন্ত্রের চাকর, তুই কেডা? তুই আমার ট্যাক্স পয়সায়, জনগণের ট্যাক্সের পয়সা কুত্তার বাচ্চা তুই বেতন নেস। ও তুই তো বেতনের উপরে নির্ভর করিস না, ভারত তোরে মোটা টাকা দেয়, তাই না? খানকির পোলা, তো তুই তো সারা জীবন ক্ষমতায় থাকবি না। আমি জানি না ডক্টর মোহাম্মদ ইউনূসের ভবিষ্যৎ প্ল্যান কি, কিন্তু তুই তোপের মধ্যে পড়ে যাবে খানকির পোলা। আজকের পরে তুই কোথায় কি করতেছিস, এই যে ভারতীয় প্রকল্পের ব্যাপারে তুই আর সালাউদ্দিন সরাসরি জড়িত, খানকির পোলা, এর বাইরে বহু কিছু আমি বের করছি। ধীরে ধীরে আমি জনগণের বলবো যে তুই কি কি করতেছিস, শুয়োরের বাচ্চা। দীর্ঘ সময় ধরে সেনা সদস্য শান্তি শৃঙ্খলা রক্ষায় মোতায়েন রয়েছে। দেখেন তার কথাকে সে কেমনে কন্ট্রাডিক্ট করে। এত দীর্ঘ সময় ধরে সেনা সদস্যবৃন্দ শান্তি রক্ষায় মোতায়েন রয়েছে, যা সার্বিকভাবে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাপনাকে ক্ষতিগ্রস্ত করছে। কোথায়? বাংলাদেশ কি ভারতের সাথে যুদ্ধ করতেছে, নাকি বাংলাদেশ চায়নার সাথে যুদ্ধ করতেছে, নাকি মায়ানমারের সাথে বাংলাদেশ সেনাবাহিনী যুদ্ধ করতেছে? তো তাদের ব্যবস্থাপনা, প্রতিরক্ষা ব্যবস্থাকে কোথায় ক্ষতিগ্রস্ত করতেছে ওয়াকার? তোর কি কোনো ব্যাখ্যা আছে যে প্রতিরক্ষা ব্যবস্থাকে সেনাবাহিনীরা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি উদ্ভূত করায় প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হইতেছে? কোন জায়গায় দুর্বল হইতেছে ওয়াকার? দুর্বল হইতেছে তুই সেনাপ্রধান হিসাবে আসিস, এই জন্য প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হইতেছে। তোর মতো আরো 30টা মাদারচোদ আছে যারা লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, তোদের জন্য প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হইতেছে। খানকির পোলা, তিনি সকলের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ কর্তব্য পরার আনুগত্যের সাথে নির্দেশ দেন। তোর নির্দেশ। সেনা অফিসারদের প্রশিক্ষণ সময়ে 1947 সাল থেকে 71 পর্যন্ত বাংলাদেশের ইতিহাস সম্পর্কে স্বল্প পরিসরে পড়ানো হলেও পর্যাপ্ত নয়। অর্থাৎ 71-এ তোর বাপ ভারত বাংলাদেশে গুণগান করাইছে। নির্লজ্জ কুত্তার বাচ্চা। 16-17 বছর হাসিনা মাগি তগদিয়া বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ভারতের জাতীয় সঙ্গীত ঢুকাইছে। খানকির পোলা, খানকি মাগির পোলা, তুই আরো কস? এনাফ না, আরো ঢুকাইতে হইব ভারতীয় শিক্ষা। দর্শকবৃন্দ, এইসব জবাব আপনারা কেন দেন না? আপনারা কেন বলেন না এই খানকি মাগির পোলায় বলতেছে, এই খানকি মাগির পোলা বলতেছে, আবার বলি আমি লাইনটা, সে বলছে সেনা অফিসারদের প্রশিক্ষণ সমূহে 1947 থেকে 71-এর বাংলাদেশ ইতিহাস সম্পর্কে স্বল্প পরিসরে পড়ানো হলেও তা পর্যাপ্ত নয়। অর্থাৎ কি জানেন? ভারতের প্রতি কৃতজ্ঞতা, ভারতের প্রতি তার পাশা বিক্রি করা, মির্জা ফাকের মাজা পাশা বিক্রি করা, হাসিনার পাশা বিক্রি করা, এগুলোর ইতিহাস তাদেরকে আরো ভালো করে পড়াইতে হবে। ওয়াকার তাই বলতেছে। দর্শকবৃন্দ, আপনারা রিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা সেনাবাহিনী সম্পর্কে নেতিবাচক প্রচারণা করে, কিছুক্ষণের মধ্যেই আজকের আলোচনার বিষয়বস্তু সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পাবে। খানকির পোলা, তোরে তো সবাই চুমা দেয় সোশ্যাল মিডিয়ায়, তোরে তো সবাই চুমা দেয়, খারাপ তো শুধু আমি। খানকির পোলা, হুবড়ি বেশ্যার ঘরের বেশ্যা। তোর কথায় ভারত আমারে ব্যান করছে না? খানকি মাগির পোলা, আমারে ব্যান করছে, তুই শান্তি পাইছিস না? আমার চ্যানেলের উপরে ভারত ব্যান করছে, আমার চ্যানেলের উপরে তুই ডানে বায়ে কথা কইতেছিস। খানকির পোলা, তোর তো সৎ সাহস নাই, তুই খুঁজা বাইর করবি সো একটা বাসের মতো একটা কার্ডি, হ্যাঁ লগে তুই বৈশা টেলিফোনে কথা কবি, ইন্টারভিউ দিবি। কারণ ওইনে বৈশা তোর মিথ্যা কথা কইলে তার তোর ফোনদের মধ্যে কেউ লাইতে ধরে না যে শুয়ারের বাচ্চা তুই মিথ্যা কথা কস কেন। চিন্তা করতে পারেন ভারতের কাছে কৃতজ্ঞ এই কথাটা বলার জন্য এই 1947 থেকে 71 পর্যন্ত এগুলো নিয়ে লেখাপড়া করাইতে হবে। আপনি চিন্তা করতে পারেন এই খানকির পোলা এখন বলে যে দেশের জনগণকে এডুকেট করাইতে হইব, সেনাবাহিনীর অফিসারদের ভারতের প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য তাদেরকে স্টাডি করাতে হবে। আমি জানি না ওইখানে কি কোনো সেকেন্ড লেফটেন্যান্ট মেজর তারা ছিল না? বলা উচিত ছিল না, ওই জেনারেল ওয়াকার কোন বালের কথা কইতেছিস তুই?
সংস্কার কার্যক্রম সমূহের সিদ্ধান্ত গ্রহণে সেনাবাহিনীর যথাযথ প্রতিনিধিত্ব থাকা আবশ্যক। আরে ভাই, সেনাবাহিনীর মধ্যেই তো সংস্কার হওয়া দরকার, রিফর্ম হওয়া দরকার। কারণ রয়ের এজেন্ট এই খানকি পোলারা কমিশন পাওয়ার পরে, ব্রিগেডিয়ার জেনারেল হওয়ার পরে খানকি পোলারা, তোদেরই তো সংস্কার হওয়া দরকার। সেখানে আবার তোদের প্রতিনিধিত্ব কি? তুই কি এরশাদের প্রতিনিধিত্বের কথা কইতেছিস? এরশাদ কইতো ভারতে ঢুকানোর জন্য আমার কমিশন গঠন করতে হইব। এর অর্থ কি? ভারতের প্রতিনিধিত্ব ঢুকানোর জন্য ভারতের রয়ের এজেন্ট কারা কারা আছে? জেনারেল মঈনুদ্দিন যেমন ঢুকাইতো যে আসো 650 জনের নিয়ে গেছে কলকাতায় ওত নেওয়ানোর জন্য। ওয়াকার, তুই তো তাদের একজন আছিলি, রাইট? মঈন যে 650 জন নিছে তার ভিতরে তো তুই একজন। দর্শকবৃন্দ, সে আর্মি রিফর্ম নিয়ে সে বলছে ওখানে প্রতিনিধিত্ব চায়, আর্মি ওখানে সংস্কারের ব্যাপারে একজন অফিসার তার মত। আচ্ছা, সহযোদ্ধা প্ল্যাটফর্মের বিষয়ে উল্লেখ করে একজন অফিসার সেনাবাহিনী হতে বরখাস্ত সেনা সদস্যদের অপরাধ সমূহ ISPR এর মাধ্যমে জাতিকে জানানোর প্রস্তাব করেন। এইসব ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কোনো জুরিসডিকশন অথবা অথরিটি রাষ্ট্রীয় পর্যায়ে তার জব ডিসক্রিপশনের মধ্যে এগুলো আসে না। দর্শকবৃন্দ, সকলকে তিনি ইউনাইটেড এবং অর্পিত দায়িত্ব দেশপ্রেমের আদর্শে স্টেডিফাস্ট থাকার নির্দেশনা করেন। নিজ নিজ অবস্থানে অবিচল থাকলে কোনো মহলই সেনাবাহিনীর ক্ষতি করতে পারবে না বলে তার বক্তব্য শেষ করেন। কিন্তু এরপরে আমি কয়েকটা বিষয় আপনাদেরকে আমি বলি। সংশ্লিষ্ট সূত্র মতে সশস্ত্র বাহিনী বিভাগের অবস্থান হলো বাংলাদেশ মায়ানমার সীমান্তে স্থিতিশীল মানবিক করিডোর বজায় রাখতে, সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির উপর চাপ কমাতে সীমান্তকে মিলিটারি অপারেশন জোন MOZ ঘোষণা করা একমাত্র সমাধান। এটি সেনাবাহিনীকে সীমান্তের পূর্ণ নিয়ন্ত্রণে নিতে এবং সম্পদের সঠিক বন্টন নিশ্চিত করতে সক্ষম করবে, যা বিজিবিকে ভারত সীমান্ত সহ অন্যান্য নিরাপত্তা কাজে মনোবেশের সহায়তা করবে। এই সাবজেক্টগুলো আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় একটা কথা বলি। করিডোর এবং পোর্ট নিয়ে যে কথাগুলো বলা হচ্ছে, এগুলো সালাউদ্দিনের মতো কিছু খানকি আছে, ভারতীয় খানকি, যারা 15-16 বছরের স্বৈর শাসনের সময় ভারতের নিচ থেকে পালিয়ে গিয়ে আন্দোলন যাতে করতে না হয়, ভারতের বিরোধিতা করতে যাতে না হয়, ভারতে পালিয়ে গিয়ে 6 বছরের শিলংয়ে থেকে ভারতের এই বিশাল প্রজেক্টের দায়িত্ব বাংলাদেশের তরফ থেকে সে নিয়ে এখানে আসছে। আপনি মনে রাখেন, আপনারা আমার কথা শুনে রাখেন, বিএনপি যদি কখনো গভর্নমেন্ট ফর্ম করে এই সালাউদ্দিনকে বানাবে যোগাযোগ। দর্শক, জ্যাকব মিল্টনের আলোচনা শুনেছেন, জ্যাকব মিল্টনের আলোচনা শুনে স্পষ্ট বুঝতে পেরেছেন। কিন্তু আমার কথা হচ্ছে, সেনাপ্রধান একটা কথা বলেছেন, যদি মানবিক করিডোর দিতে হয় তাহলে সেটা নির্বাচিত সরকার দিবে। এটা অনেকেই বলে। আমার তাদের কাছে প্রশ্ন হচ্ছে, যদি মানবিক করিডোর দেওয়া যদি দেশের জন্য উপকার হয়, সেটার জন্য আমরা নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করবো কেন? এই সরকার তো নির্বাচিত সরকারের মতোই, তিনি কেন দিতে পারবে না? আর যদি সেটা রাষ্ট্রের জন্য হুমকি হয়, সেটা নির্বাচিত সরকার হোক, সেটা অন্তর্বর্তীকালীন সরকার হোক, সেটা তত্ত্বাবধায়ক সরকার হোক, কেউ দিতে পারবে না, কারণ এটা সার্বভৌমত্বের জন্য হুমকি। আর সার্বভৌমত্বের জন্য যদি হুমকি না হয়, সেটা ডক্টর ইউনূস অবশ্যই দিতে পারেন। কিন্তু ডক্টর ইউনূসকে বাধা দিলেন, রাজনৈতিক দলগুলো বাধা দিলেন, ডিফেন্সের লোকগুলো বাধা দিলেন, যার কারণে কি হলো, এই করিডোর এবং রোহিঙ্গাকে ফেরত নেওয়ার যে একটা কথা ছিল সেটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে।